আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত একটা ভিডিও হতে যাচ্ছে আজকের এই ওয়ান শট ক্লাসটা। কেন আসলে এই কথাটা বলছি? কারণ হলো যে তোমরা রাসায়নিক পরিবর্তনে ওয়ান শট ক্লাসের জন্য আমাকে একদম অস্থির করে ফেলছো যে ভাইয়া রাসায়নিক পরিবর্তন ওয়ান শট ক্লাস দিন, রাসায়নিক পরিবর্তন ওয়ান শট ক্লাস দিন, রাসায়নিক পরিবর্তন ওয়ান শট ক্লাস দিন। তো আমি পুরোপুরি বলতে গেলে যে এক কথায় হাঁপিয়ে গেছি তোমাদের এত কমেন্ট পেয়ে। তো আমি ইনশাল্লাহ তোমাদেরকে রাসায়নিক পরিবর্তনে ওয়ান শট আজকের ক্লাসটা একদম মোটামুটি সব কিছু গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। একটু দেখো একটা একটা করে ধাপে ধাপে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আজকে আমি রাসায়নিক পরিবর্তনে মোটামুটি তোমরা সিকিউ 1 দেখতে পাচ্ছ, সিকিউ 2। তো এই চ্যাপ্টার থেকে একদম স্পেসিফিকভাবে এই দুইটা সিকিউর বাইরে কোনো সিকিউ হয় না। একদম স্পেসিফিকভাবে আমি তোমাকে প্রথম 8টা সিকিউ নিচ্ছি, 8টা সিকিউ নিয়ে প্রথম 8টা সিকিউ দেখাবো। 4টা আসছে, 4টা আসছে সব সময়। তো আমি এটা দুইটা পার্টে ভাগ করছি। রাসায়নিক পরিবর্তন পার্ট 1-এ আমি এই পার্টটা নিয়ে কথা বলবো, আর পার্ট 2-তে আমি ইনশাল্লাহ আগামীকাল বা পরশুদিন পার্ট 2টা আপলোড দিয়ে দিব এই পার্টটা নিয়ে। তারপর আমরা পরিবেশ রসায়নে চলে যাব, আর লাস্ট চ্যাপ্টারটা থাকবে তড়িৎ রসায়ন। এর মাধ্যমে মোটামুটি আর যদি অর্গানিকের সম্ভব হয় একটা ক্লাস নিতে পারি, তো এর মাধ্যমে আমাদের কেমিস্ট্রি ওয়ান সবগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। জাস্ট তোমরা আমাকে ধৈর্য ধরে একটু বসে থাকা লাগবে, ঠিক আছে? ধৈর্য ধরে থাকো তাহলেই হবে। প্রথমত আমি বললাম যে সিকিউ 1 থেকে এখান থেকে কি হয়, তোমাকে ম্যাক্সিমাম টাইমে এখানে কেপি কেসি, মেনলি কেপি কেসি এই দুইটা জিনিসের রাশিমালা জানতে চায়, অথবা এখান থেকে কেপি কেসির মান জানতে চায়। যেই কোনো একটা প্রশ্ন হবে, মানে কেপি কেসি রিলেটেড একটা প্রশ্ন হবে। তার মানে আমরা কেপি কেসি রিলেটেড এই প্রবলেমটা আমরা কি করব, সলভ করব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর এই ঘতে এটা আসলে এটা আসলে ডিপেন্ড করে, কোনো কোনো প্রশ্নে গতে লাশ আতলিয়ার নীতি দেয়, কোনো কোনো প্রশ্নে ঘতে। তবে আমি ম্যাক্সিমাম প্রশ্নে দেখছি ঘতে লাশ আতলিয়ার নীতি দিতে লাস্ট 2023 সালের বেশিরভাগের প্রশ্নগুলোতে। তার মানে লাশ আতলিয়ার নীতি থেকে আমাদের তাপমাত্রা, চাপ আর গণমাত্রার প্রভাব, এই 3টা প্রভাব দেখানো লাগে। পরীক্ষা প্রশ্নে বলে দেয় যে হয়তোবা তোমাকে প্রশ্নের মধ্যে বলে দেয় যে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব বা গণমাত্রার প্রভাব কিভাবে কি ব্যাখ্যা করতে, অথবা বলে যে উৎপাদ বাড়ানোর জন্য কি করা যায়, এই টাইপের প্রশ্ন হবে। তার মানে এই দুইটা প্রশ্নের বাইরে আর কোনো কোশ্চেনে হবে না এই চ্যাপ্টার থেকে। এখানে কেপিকেসি আর কেপিকেসি রিলেটেড একটা সম্পর্ক দেখবা, এই রিলেটেড একটা ম্যাথ আসে, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। এবার আসি আমি সিকিউ 2-তে। আমি একটু সিকিউ 2-তে আসলে তোমাদেরকে যে জিনিসটা তোমরা খেয়াল করবা সেটা হলো যে এখানে থাকে পিএসএ, বাফার দ্রবণ, আরটা হলো বাফার কৌশল। এই হলো 3টা। এই 3টার বাইরে তোমার এখান থেকে কোনো প্রশ্ন হয় না। তার মানে কি, এখান থেকে পিএস বের করতে বলে। পিএস আবার বের করার ক্ষেত্রে আমাদের যেহেতু এখানের মধ্যে আমরা দেখবা যে বিয়োজন মাত্রা দিয়ে আমরা কি করতে পারি বলো তো ভাইয়া? একটা সূত্র আছে হাইড্রোজেনের ঘনমাত্রা নির্ণয়ের জন্য, আমরা এটা সবাই জানি হাইড্রোজেন ঘনমাত্রা নির্ণয়ের জন্য তোমাকে আসলে বিয়োজন ধ্রুবকের মানটা যখন দেওয়া থাকে, এবং তুমি কি বলো তো ভাইয়া হাইড্রোজেনের ঘনমাত্রা যেহেতু বের করতে চাচ্ছ, এই সূত্রটা দিয়ে আমরা কি করি ইজিলি বের করতে পারি। দেখাবো যখন আমরা পার্ট 2টা ইনশাল্লাহ যদি সম্ভব হয় আজকে পার্ট 2টা কমপ্লিট করাবো, মনে হয় না আজকে হবে, তবে পার্ট 2 আমি ইনশাল্লাহ আলাদা একটা ক্লাসে রেকর্ড করবো, ঠিক আছে? আর বাফার দ্রবণ আর একটা হলো কি বাফার কৌশল। এই হলো আমাদের পড়াশোনা, এই হলো আমাদের আলটিমেটলি গোল। আমরা এই জিনিস দুইটা ক্লাস ভালো মতো করলে আমার আর রাসায়নিক পরিবর্তনে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? চলো আমরা শুরু করি। আমি একটু দেখাই তোমাদেরকে এখান থেকে কিভাবে প্রশ্ন হয়। প্রথম প্রশ্নটা আসো, প্রথম প্রশ্নে গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্নটা কি বলতেছে, উদ্দীপকের বিক্রিয়ায় সাম্য অবস্থার 20% বিক্রিয়ক বিয়োজিত হলে, কত পার্সেন্ট বলছে? 20% বিক্রিয়ক বিয়োজিত হলে প্রয়োজনীয় চাপের মান নির্ণয় করতে। তার মানে বুঝতে পারতেছো কেপিকেসি রিলেটেড আমাদের কোশ্চেনটা। উদ্দীপকের বিক্রিয়াটি অধিক উৎপাদ প্রাপ্তির জন্য, ওই যে বললাম না যে উৎপাদ পাওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, যুক্তি সহ বিশ্লেষণ করো। তার মানে কি বলতো, লাশ আতেলিয়ার নীতি। তার মানে বুঝতেই পারতেছো কেপিকেসি আরটা কি লাশ আতেলিয়ার নীতি। এই হলো আমার কি, এই হলো আমার প্রশ্ন। ওকে ফাইন, ওকে। এরপরে আসো, এরপরে প্রশ্নটা দেখো, বলছে যে উদ্দীপকের বিক্রিয়াটি থেকে কেপি এর রাশিমালা প্রতিপাদন করো, মানে কেপি এর রাশিমালা বের করতে বলছে। আর ঘতে বলছে শিল্পক্ষেত্রে AB3 এর সর্বোচ্চ উৎপাদ পেতে, ওই যে সর্বোচ্চ উৎপাদ মানে লাশ আতেলিয়ার নীতিতে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা আমরা প্রভাবটা ব্যাখ্যা করা লাগে, এই ছাড়ার কোনো কথা নেই। তার মানে কেপিকেসি আর এটা কি লাশ আতেলিয়ার নীতি, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে সিকিউতে যাও, বলছে যে উদ্দীপকের বিক্রিয়ার কেপি, একই প্রশ্ন না, একই প্রশ্ন না, না দেখো কেপি এর রাশিমালা প্রতিবেদন করো, একই। দেখো আমি কিন্তু সব 2023 সালের প্রশ্ন নিচ্ছি। তারপরে দেখো উদ্দীপকের বিক্রিয়া হতে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার শর্তসমূহ বিশ্লেষণ করো। সর্বোচ্চ উৎপাদ পাওয়া মানে কি, লাশ আতেলিয়ার নীতি। তার মানে দেখো কেপিকেসি
আর লাসাতিলিন ভাই মুখস্থ, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সব হলো মুখস্থ। মানে কয়টা প্রশ্ন আমি একটু বলি তোমাকে, জাস্ট এখান থেকে 2টা প্রশ্ন কেপিকেসি থেকে, কেপিকেসি একটা আর এখান থেকে একটা, মোট হলো কয়টা প্রশ্ন, 2টা প্রশ্ন, আর ওইখান থেকে হলো 3টা প্রশ্ন, মোট 5টা প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে 5টা প্রশ্ন পড়লেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এবার আসো বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের কেপি এর মান নির্ণয় করতে বলছে। আর বিক্রিয়া পাতে দেখো, বিক্রিয়া পাতে দ্বিগুণ বা অর্ধেক করলে বিয়োজন মাত্রা, মানে বিয়োজন মাত্রা কখনো দ্বিগুণ কখনো অর্ধেক করলে কি হারে তোমার পরিবর্তিত হবে ওইটা দেখাতে বলছে। মানে এইটা পুরাটাই সিকিউটা হলো কেপিকেসির উপর। ঠিক আছে, প্রথমটাও কেপিকেসি আর পরেরটাও বলছে কেপিকেসি, জাস্ট বিয়োজন মাত্রার পার্থক্য তৈরি হলে কি কি ঘটে। এই হলো আলটিমেটলি আমাদের কি দেখলাম যে আমরা কেপিকেসি রিলেটেড। এরপর দেখো আমরা এই সিকিউগুলোতে আসি। প্রথম প্রশ্ন, ওই যে দেখো পিএইচ বললাম না, গতে অলওয়েজ কি দিবে, পিএইচ গণনা করতে। গতে মনে আসছে কোন সিকিউ, সিকিউ পার্ট 2তে চলে গেছে। তারপর দেখো প্রথম ও দ্বিতীয় বাষ্পের মিশ্রিত দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে, এই যে সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর মানের পরিবর্তন হয় না, এটাই তো আমাদের বাফার দ্রবণ। এই বাফার দ্রবণের কৌশলটা সবসময় জানতে চায়। তার মানে একটা কি, একটা হলো পিএইচ, আর একটা কি, একটা হলো বাফার দ্রবণ, আরেকটা কি, আরেকটা হলো বাফার দ্রবণ। ক্লিয়ার? ওকে, এরপরে প্রশ্ন আসো, 1 নং পাত্রে বিদ্যমান দ্রবের বিয়োজন মাত্রা নির্ণয় করো। বিয়োজন মাত্রা মানে হলো যে আলফার মানটা নির্ণয় করতে বলতেছে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দিয়ে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, ওই পিএস এর কনসেপ্টের কাছাকাছি আছে, দেখাই দিবনি। তারপর দেখো এইটাই হলো এক্সট্রা একটা প্রশ্ন, বললাম না পিএস এর পাশাপাশি আরেকটা প্রশ্ন, এইটাই একটা প্রশ্ন। তারপর দেখো 1 নং এবং 2 নং পাত্র মিশ্রিত দ্রবণে সামান্য পরিমাণ তীব্র এসিড বা ক্ষার যোগ করলে পিএস এর মানে কোনো পরিবর্তন হয় কিনা। আসলে হয় না, এটা আমরা ব্যাখ্যা করলে দেখতে পারবা। ঠিক আছে, ওই একই টাইপ। দেখো পিএস নির্ণয় করতে এবং মিশ্রণে 2 ফোঁটা ক্ষার যুক্ত করলে পিএস এর মানে কোনো পরিবর্তন হয় কিনা। হয় না, কারণ বাফার দ্রবণে কৌশলটা ব্যাখ্যা করতে জানতে চায়। এই হলো আমাদের ওভারঅল, তোমরা হয়তো বুঝতেই পারতেছো কি টাইপের প্রশ্ন হয়। তো এখানে দেখো প্রথমত কেপিকেসি, যেহেতু এগুলো হচ্ছে রাশিমেলা, সেহেতু আগে একটু আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো দিয়ে পড়াশোনা শুরু করি। ঠিক আছে, কেপিকেসি এই রাশিমেলাগুলো দিয়ে শুরু করি, তাহলে আমার জন্য বা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস করতে থাকবো, তাহলে আমাদের জন্য কি হবে বলতো, বুঝতে এবং করতে সুবিধা হবে। চলো আমরা একটা একটা করে ধাপে ধাপে শুরু করে দিই। তো আমরা চলো ধাপে ধাপে একটা একটা করে শুরু করে দিই। ঠিক আছে, প্রথম আমাদের যে আলোচনা থাকবে সেটা হলো কেপি নিয়ে আলোচনা। ঠিক আছে, তো কেপি নিয়ে আলোচনা করতে গেলে যে জিনিসটা তুমি প্রথমেই তোমাদেরকে জানা লাগবে সেটা হলো যে কেপি আসলে আমাদের কার সাথে সম্পর্ক, আংশিক চাপের সাথে সম্পর্ক। কিসের সাথে বলতো, আংশিক চাপের সাথে সম্পর্ক। এখন আংশিক চাপ জিনিসটা কি, এই আংশিক চাপ জিনিসটা হলো যে এটাকে আমরা বের করার জন্য আমরা কি করি, মূল ভগ্নাংশ ইন্টু আমরা কিসের মান বের করি, ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস একটু বেসিকটা নাও, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটা দিয়ে আমরা কি করি বলতো, বের করে থাকি। ঠিক আছে, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এইটুকু দিয়ে আমরা করে থাকি। এখন মূল ভগ্নাংশটা কি, ধরো আমার হলো যে এখানের মধ্যে আমার কি আছে, এ একটা ইয়া আছে, ধরো আমাদের এ একটা দ্রবণ আছে, এইখানের মধ্যে এটার কত, ধরো তো এটার পরিমাণ হয়েছে ধরলাম আমি 5 পরিমাণ, তারপর আছে বি আছে ধরো 8 পরিমাণ। ঠিক আছে, খুব ভালো কথা। এখন দেখো মূল ভগ্নাংশ বের করার জন্য আমরা নিয়মটা কি জানি, দেখো মূল ভগ্নাংশ বের করার জন্য আমরা নিয়মটা জানি যে তোমার কি বলতো, নিচে কি বসবে, মোট পরিমাণ, মোট মোলের পরিমাণ। ঠিক আছে, আর উপরে কি বসবে, দেখো উপরে বসবে তোমার এই যে এর জন্য, যেহেতু মূল ভগ্নাংশটা কার জন্য বের করতেছি, এর জন্য, তাহলে এর পরিমাণটা কত সেটা বসবে উপরে। বুঝতে পারছো, মোট পরিমাণটা কত, 5 আর 8 যোগ করলে কত হয় 13, তার মানে মোট কত 5/13 হবে আমার মূল ভগ্নাংশ। তার মানে কি আমাদের মূল ভগ্নাংশ আমরা কিভাবে বের করব, যে আমাদের যেই প্রত্যেকটার আলাদা আলাদা মোলের পরিমাণটা থাকবে সেটাকে যোগ করে আমরা নিচে বসাবো, আর উপরে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল আমরা মানগুলা বসাবো। তাহলে যদি বিয়েরটার কথা বলতো তাহলে কি হইতো, দেখো তো 8/13 হইতো। সবসময় মনে রাখবা যে এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে মূল ভগ্নাংশ আসবে সেটার যোগফল অলওয়েজ কত হবে, 0 হবে। কত হবে, 0 হবে। নাকি কত হবে বলো তো ভাইয়া, এই জিনিসটা সবাই ভুল করে, এটা সবাই ভাবে যে সবসময় কত হয়, 0 হয়, কিন্তু এই জিনিসটা আসলে ভুল কথা। দেখো আমরা একটু একটা করে দেখাই, দেখো 5/13 প্লাস 8/13 যোগ করলে কত হয় বলো তো, 13/13 কত হয়, 1 হবে। তার মানে এইটা মনে রাখবা, এখানে আমরা সবাই মনে করি কি তাদের সবসময় মূল ভগ্নাংশের মান কত হয়, 0 হয়। এটা আমি নিজে ছোটবেলায় যখন ম্যাথ করতাম, আমি যখন নিজে যখন করতাম তখন আমার কাছে মনে হতো যে এটার যোগফল মনে হয় 0, এটা আমি মনে রাখার জন্য এইভাবেই করতাম, কিন্তু আসলে এটা না। দেখো সবসময় মনে রাখবা যে তাদের এটার পরিমাণ সবসময় যোগ করলে কত হবে, মান হবে 1 আসবে। ওকে, এইটুকু গেল। তাহলে আমার আংশিক চাপের জন্য আমার সূত্রটা কি ছিল বলো তো ভাইয়া, আংশিক চাপের জন্য ছিল মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে আমি যদি বলা হয় এই যে গ্যাসটা আছে সেটার ক্ষেত্রে কি হইতো বলো তো, সেটার আংশিক চাপ কত হইতো, এর আংশিক চাপটা কত হইতো, দেখো এর আংশিক চাপটা হইতো
আংশিক চাপটা হইতো কত দেখো তো, এখানে মূল ভগ্নাংশ কত, মূল ভগ্নাংশ তার ছিল 5/13 আর ইন্টু মোট চাপ, যদি সেই চাপের মানটা দেওয়া থাকে সেটা তো বসবে, আর নাইলে পি আমরা বসাবো। আমার কথা কি বুঝতে পারছো? এইভাবে আমরা সবগুলো করতে পারবো। তাহলে বি এরটার ক্ষেত্রে কত হবে আংশিক চাপ, সেটা কত হবে 8/13 ইন্টু পি মানে মোট চাপ। ঠিক আছে, আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। যদি এইটুকু বুঝতে পারো তাহলে এবার একটু এখানে আসো, এবার একটু এখানে আসো। এখানে আমরা কি দেখব, আমরা তো এইটুকু দেখতে পেয়েছি। এখন তোমাকে আমি যদি বলি যে ধরো a2 প্লাস b2 এটা হয়েছে কি 2ab হয়েছে, কি হয়েছে 2ab হয়েছে, আর সবগুলো ধরলাম ওকে গ্যাসীয় অবস্থায় আছে। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি আমাকে বলো এরকম একটা অবস্থায় আছে, ঠিক আছে, এরকম একটা অবস্থায় আছে। এখন এইটার ক্ষেত্রে আমাদের কেপি এর রাশিমালা কি হবে, মানে কেপি এর রাশিমালাটা আমরা কিভাবে বের করব? সবসময় মনে রাখবা যে কেপি এর রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে, কেপি এর রাশিমালা নির্ণয়, কেপি এর রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে তুমি যে কাজটা করতে হবে দেখো, আমাদেরকে দেখতে হবে যে এখানের মধ্যে কি আমরা কি এর মান বসাবো, আংশিক চাপ বসাবো। কার জন্য দেখো তো, সবসময় উৎপাদটা আমার কোথায় বসবে বলো তো ভাইয়া, আমার লবের মধ্যে বসবে। এখন উৎপাদে যত পরিমাণ কি থাকবে বলো তো ভাইয়া, মোল থাকবে, যেই পরিমাণ মোল থাকবে সেটা কি হয়ে যাবে, পাওয়ার আকারে হয়ে যাবে। তার মানে এই পি দ্বারা বোঝাচ্ছে আংশিক চাপ, এ বি এর আংশিক চাপটা কি হোল স্কয়ার। আর এখানে A2 এর ক্ষেত্রে কি হবে আর B2 এর ক্ষেত্রে কি হবে, তুমি আমাকে বলো ভাইয়া। এখানে A2 তার মানে কি PA2, এটার ক্ষেত্রে কত মোল আছে, 1 মোল আছে, তার মানে এটার ক্ষেত্রে আমরা কি দেখবো বলো তো ভাইয়া, জাস্ট 1। আর B2 এর ক্ষেত্রে কয় মোল আছে, 1 মোল আছে, তার মানে PB2। এটা হলো কেপি এর রাশিমালা। কেপি এর রাশিমালা কি আংশিক চাপের সাথে সম্পর্কিত। যখন আমরা কেসি শিখবো তখন আমরা ঘনমাত্রার সাথে সম্পর্ক দেখতে পারবো। ঠিক আছে, আগে একটু এগুলো ধাপে ধাপে শিখি। তাহলে এখন দেখো, তোমার তো এখানে যদি বলা হয় যে এই ইকুয়েশনের জন্য কেপি এর রাশিমালা নির্ণয় করতে, এই ইকুয়েশনে কেপি এর মান নির্ণয় করতে, কিসের মান, কেপি এর মান নির্ণয় করতে, ঠিক আছে, তখন তুমি কিভাবে করবা? তাহলে তোমাকে এখানে প্রথমত তুমি রাশিমালাটা বের করছো, এবার তুমি মান কিভাবে নির্ণয় করবা? সবসময় মনে রাখবা যে এইখান থেকে ধাপে ধাপে দেখো, আমার যখন প্রাথমিক অবস্থায় থাকে, এটা যখন প্রাথমিক অবস্থায় থাকে, এটা যখন তোমার কি অবস্থায় থাকবে, প্রাথমিক অবস্থায় থাকবে, তখন এটা কি পরিমাণ থাকে দেখো, এটা ছিল 1 মোল, এটা ছিল বিক্রিয়ার শুরুতে, এটা থাকে 1 মোল, এটা কত মোল থাকে, কারণ উৎপাদ এখন উৎপন্নই হয় না ভাইয়া প্রাথমিক অবস্থায়, তার মানে এটা থাকে 0। কিন্তু যখন বিক্রিয়াটা শুরু হয়, বিক্রিয়াটা ধরলাম শুরু হয় মানে সাম্য অবস্থায় ধরলাম, সাম্য অবস্থায় কি হবে দেখো, বোঝার চেষ্টা করো, তখন কি হবে, তখন তুমি আমাকে বলো ভাইয়া, জাস্ট ধরো এখান থেকে এই যে এই 1 মোল আছে, এইটাও 1 মোল আছে, এই 1 মোল কি আর তখন থাকবে না, থাকবে না, কিছুটা হলেও কমবে, কিছুটা হলেও তো কমবে তাই না, কারণ উৎপাদ তো উৎপন্ন হইতে হবে। তাহলে ধরলাম আমরা সেই পরিমাণটা, যেই পরিমাণ কমছে, যেই পরিমাণ বিয়োজিত হয়, যেই পরিমাণ বিয়োজিত হয় সেটার মান আমরা ধরে নিচ্ছি, বিয়োজিত হয় সেটার মান ধরে নিচ্ছি আমরা কি, আলফা ধরে নিচ্ছি। তাহলে আলফা হলে এটা কি হবে 1 মাইনাস আলফা, এটা কি হবে 1 মাইনাস আলফা। তাহলে এইখানে দেখো এটা কতটুকু বিয়োজিত হয়েছে, আলফা পরিমাণ, এটা কতটুকু বিয়োজিত হয়েছে, আলফা পরিমাণ। তাহলে এখানে কয় মোল আছে, এটা যদি 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়, এখানে উৎপাদ কয় মোল হয়েছে, 2 মোল। তাহলে এখানে কত, এটা 1 মোল হইলে এটা 2 মোল হয়েছে, তার মানে এটা 2 আলফা পরিমাণ কি হয়েছে বলো তো ভাইয়া, এটা উৎপাদ উৎপন্ন হয়েছে কোন অবস্থায়, সাম্য অবস্থায়। এখন দেখো ভাইয়া, এখন তুমি এইটুকু বের করছো, এইটুকু বের করার পরে আমার তারপরে ধাপের কাজটা কি, তোমরা আমাকে বলো ভাইয়া, আমরা কি জানি বলো তো ভাইয়া, আংশিক চাপ মানে কি বলো তো ভাইয়া, আমরা মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ জানি। তো মোল ভগ্নাংশটা আমরা বের করব, তার জন্য আমরা মোট পরিমাণটা, মোট মোলের পরিমাণটা সেটা বের করে ফেলি। সেটা ক্ষেত্রে কি হবে দেখো, আমরা কি করলাম 1 মাইনাস আলফা, একটা মিনিট, 1 মাইনাস আলফা প্লাস 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তার মানে এই আলফা কাটাকাটি, তার মানে থাকতেছে কত 2 পরিমাণ থাকতেছে, তাই না, খুব স্বাভাবিক বিষয়। এখন আসো ভাইয়া, এটা যদি থাকে তাহলে তুমি আমাকে বলো ভাইয়া মোট মোলের পরিমাণটা তুমি এইটা পাইছো। এবার দেখো ভাইয়া, তাহলে এই যে তুমি দেখো A2 এর জন্য, A2 এর আংশিক চাপটা কি হবে বলো তো ভাইয়া, এই 2 এর আংশিক চাপের মানটা কি হবে দেখো, 1 মাইনাস আলফা বাই কত হবে 2, কারণ এটার পরিমাণটা 1 মাইনাস আলফা ছিল, আর মোট মোলের পরিমাণ কত 2, আর তার সাথে তুমি কি করবা, একটা পি গুণ করবা, তাই কি না, তাই তো। তারপর তুমি দেখো PB2 এর জন্য কি করবো বলো তো ভাইয়া, এখানের মধ্যে কতটুকু ছিল দেখো তো, এখানের মধ্যে কি ছিল, এখানের মধ্যে ছিল 1 মাইনাস আলফা বাই 2 ইন্টু কত বলো তো ভাইয়া পি, তাই কি না, সেমই তো। এরপর দেখো PAB নিয়মটা কি বলো তো ভাইয়া, সেম নিয়ম, নিচে কত হবে 2, কিন্তু এখানে আছে কত 2 আলফা আর ইন্টু কি হবে ইন্টু পি, তার মানে এটা কাটাকাটি করলে থাকতেছে আলফা পি।
খুব ভালো কথা। এখন প্রত্যেকটার আলাদা আলাদা করে আমরা আংশিক চাপের মানটা বের করে ফেলছি। এখন তোমার এইখানের মধ্যে অনেক সময় বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকে। ধরলাম আমরা বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে, বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে, ধরলাম আমরা 20%। তার মানে কি আলফার মানটা কত হবে বলো তো ভাইয়া? 20/100 মানে হবে 0.2। আলফার মানটা কত হবে? 20/100 মানে কত? 0.2। তার মানে আলফার মানটা তুমি এভাবে বসায় দিবা, বসায় দিয়ে তোমরা এইখানে যে মানটা আসবে সেটা আমরা কি করব? কাউন্ট করতে থাকবো। অথবা এইখানের মধ্যে যদি এটা ধরো প্রাথমিক অবস্থায় এটা থাকে, তার মানে সাম্য অবস্থায় এটা 0.2 পরিমাণ বিয়োজিত হয়েছে, এটা 0.2 পরিমাণ বিয়োজিত হয়েছে, আর এটা কি হবে? 2 গুণ কি হয়েছে? উৎপাদ উৎপন্ন হয়েছে, তখন 2 × 0.2 এইভাবে আমরা মানটা বসায় দিতাম। বুঝতে পারছো? আশা করি এইভাবে আমরা যখন বিয়োজনের মানটা দেওয়া থাকবে, যখন সামনে দেখবো যে বিয়োজন ধ্রুবকের মানটা, তখন আমরা কিভাবে করব সেটা দেখতে পারবা। তো এইটুকু হলো PAB-র মান। তাহলে এখান থেকে দেখো PAB-র মান আমরা কি করলাম, এখানে KP এর রাশিমালা বসাই দেই। আলফা পি হোল স্কয়ার, PA2 এর মান কি আছে? 1 মাইনাস আলফা ইন্টু পি বাই 2 ইন্টু 1 মাইনাস আলফা পি বাই 2। আমার কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার দেখো আলফা স্কোয়ার পি স্কোয়ার, আর এখানে হচ্ছে কি 4 1 মাইনাস আলফা হোল স্কোয়ার পি স্কোয়ার। তুমি দেখো এই পি স্কোয়ার এই পি স্কোয়ার আমি চাইলে কি করতে পারি? দেখো এই পি স্কোয়ার এই পি স্কোয়ার আমি চাইলে কি করতে পারি? কাটাকাটি করতে পারি। তাহলে থাকতেছে কি 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার। এটাই হলো কি? এটাই হলো আমার কেপি এর রাশিমালা। কার জন্য বলো তো ভাইয়া? এই ইকুয়েশনের জন্য। এখন ইকুয়েশনটা তোমাকে আরও অনেকভাবে দিতে পারে, আরও অনেকভাবে দিতে পারে। কেমন ইকুয়েশন দিতে পারে? ধরলাম A3 প্লাস B3, এটাকে হয়েছে 3AB A2, এরকম ধরলাম, এরকম দিল, তখন তোমরা কি করবা? বা এরকম দিল, তখন আমরা কি করব? মানে এক একটা ক্ষেত্রে এক এক রকম আমি দেখাবো। আমি এরকম ধরো আসলো, ধরো এরকম অনেক ধরনের রাশিমালা আমরা দেখব, তখন আমরা কিভাবে কি করব প্রত্যেকটা জিনিস। অথবা এরকম দেখলা যে ধরো ধরো কেমন দেখলাম, আমরা 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 একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিয়ে করি, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। ঠিক আছে, এইখানের মধ্যে আসো। এই যে এটা একটা ভালো উদাহরণ পেয়েছি, এই যে এই উদাহরণটা খুঁজতেছিলাম। ধরো ধরো এই প্রশ্নটা আমাদেরকে দিল। ঠিক আছে, এখানে গতে বলছে কি? দেখো গতে আমার প্রশ্ন করছে কি? উদ্দীপকের কি করতে বলো তো ভাইয়া? উদ্দীপকে আমাকে বিক্রিয়ার কেপি এর রাশিমালা প্রতিপাদন করতে বলছে। তো এইটা বুঝাই দিতে পারলে এরপরে মনে হয় আরেকটা আছে। এই দুইটা জিনিস যদি আমি কেপি এর রাশিমালা প্রতিপাদন করে দিই, একই জিনিস, তার মানে কি হয়ে যাবে বলো তো ভাইয়া? তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা একটা জিনিস দিয়ে বুঝি। প্রথমত আমার কি কি আছে দেখো তো, A2 প্লাস 3B2, আর আমার কি আছে দেখো তো 2AB3। ওকে, ঠিক আছে, এগুলো সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে। ওকে ফাইন। এবার দেখো ভাইয়া, প্রথমত ধাপে ধাপে, প্রথমত বিক্রিয়ার কিসের রাশিমালা চাইছে? কেপি এর রাশিমালা চাইছে। ঠান্ডা মাথায় আমরা চিন্তা করব। আগে আমরা কি বলতো, প্রাথমিক অবস্থায় কি অবস্থায় আছে? প্রাথমিক অবস্থায় কি অবস্থায় আছে? এটা 1 মোল আছে, এটা 3 মোল আছে, বোঝার চেষ্টা করবা। আর এটা তখন থাকবে 0। যখন আমাদের সাম্য অবস্থায় আসবে, সাম্য অবস্থায় আমরা কি করব দেখো তো, এখানে ধরে নিচ্ছি যে আমরা বিয়োজিত হয়েছে কি পরিমাণ? আলফা পরিমাণ। যদি বিয়োজিত আলফা পরিমাণ হয় 1 মাইনাস আলফা, বোঝার চেষ্টা করবা, 1 মাইনাস আলফা পরিমাণ। তাহলে পরে এখানে কি হবে বলো তো ভাইয়া? এখানে আমাদের কি হবে বলো তো ভাইয়া? তোমরা এই জিনিসটাতে আসে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই জায়গায় আসে আমাদের ভুলটা করে। এই জায়গায় এসে কি ভুলটা করে জানো? সেটা হলো যে আমরা এই স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে ভাবে যে এইখানে যেহেতু আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে এইখানেও আলফা পরিমাণ। কিন্তু ভাই এটা তো ছিল 1 মোল, এটা কয় মোল হয়েছে? 3 মোল। তার মানে এটা বিয়োজিত হবে কয় মোল? 3 আলফা পরিমাণ। তাহলে এইখানে দেখো, এটা যদি 1 মোলের জন্য আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে 2 মোলের জন্য কত পরিমাণ বলো তো ভাইয়া? 2 আলফা। এটা যদি 3 মোলের জন্য 3 আলফা বিয়োজিত হয়, তাহলে 2 মোলের জন্য কত আলফা? 2 আলফা আমার উৎপাদ পাচ্ছি আমরা। তার মানে এখানের মধ্যে আমরা কি পাবো? আমরা মোট মোলের পরিমাণটা কত দেখো, সেটা কত হচ্ছে? 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। এটা করলে কত আসতেছে দেখো তো? এটা করলে আসতেছে 4 মাইনাস কত আলফা দেখো তো? এটা করলে আসতেছে মাইনাস 2 আলফা, 4 মাইনাস 2 আলফা। ওকে ফাইন। এবার দেখো ভাইয়া, পি পি কার জন্য? আংশিক চাপটা কার জন্য বের করতেছে? A2 এর জন্য। সেটা কি হবে? প্রথমত আমরা 4 মাইনাস 2 আলফা বসাবো, আর উপরে কি বসাবে? 1 মাইনাস আলফা ইন্টু কি? ইন্টু হলো পি। তারপরে আমরা কিসের মান? B2 এর মান, তাই কিনা বলো তো ভাইয়া? B2 এর মানের ক্ষেত্রে কি বসাবো? 3 মাইনাস 3 আলফা, 3 মাইনাস 3 আলফা, আর এখানের মধ্যে নিচে কি বসবে? 4 মাইনাস 2 আলফা ইন্টু কি হবে? পি।
আর আরেকটা জিনিস দেখো, একটু ছোট করে আরেকটা জিনিস দেখো, পি এ বি এর ক্ষেত্রে কি করব দেখো তো ভাইয়া, 4 মাইনাস 2 আলফা আর ডিভাইডেড উপরে কি হবে 2 আলফা ইন্টু কি হবে পি হবে। খুব ভালো কথা, খুবই ভালো কথা। এইটা করার পরে এখন আমার কাজ কি হবে বলো তো ভাইয়া, রাশিমালাটা বসানো। কেপি কেপি ইকুয়াল টু কি ছিল বলো তো ভাইয়া, এখানে আমার কি হবে উৎপাদটা কি হবে দেখো তো, পি এ বি এটা কি হবে হোল স্কয়ার, এটা কি হবে হোল স্কয়ার। আর এইখানে কি হবে পি এ টু, পি এ টু আর এটা হবে পি বি টু হোল কিউব হবে, এটা হবে কি হোল কিউব। কিভাবে বুঝলাম, ওই যে আমি বললাম যে যেই পরিমাণ আমার কি থাকবে সহগটা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এই যে পি এ বি যেটা ছিল এখানে একটু বসাই দাও, বসাই দিলে কি আসতেছে দেখো তো, একটা 2 কমন নিতে পারো নিচ থেকে উপর থেকে, 2 2 কাটাকাটি গেলে থাকতেছে কি দেখো, আলফা 2 মাইনাস আলফা আলফা পি, দেখো পিটা গুণ করলাম ইন্টু হোল স্কয়ার। আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে এই জিনিসটা, মানে 1 মাইনাস আলফা ইন্টু 4 মাইনাস 2 আলফা ইন্টু কি থাকতেছে পি থাকতেছে। আর ইন্টু এইখানের মধ্যে কি থাকতেছে, এটা হোল কিউব, তার মানে কি 3 মাইনাস 3 আলফা এবং 4 মাইনাস 2 আলফা হোল কিউব ইন্টু পি কিউব, যে পিটা এক্সট্রা করেছিল। বুঝতে পারছো? তার তুমি দেখো ভাইয়া, এখান থেকে তোমরা আমরা কি কি জিনিস বের করতে পারি দেখো, আমরা এই জায়গা থেকে কি কি জিনিস বের করতে পারি। আমরা এই জায়গা থেকে প্রথমত উপরে থাকতেছি কি আলফা স্কোয়ার পি স্কোয়ার 2 মাইনাস আলফা হোল স্কোয়ার। খুব ভালো কথা। আর এখান থেকে যেটা হয় কি, এইটাকে আমরা কি করতে পারি দেখো তো, আমাদের যে এই যে পি গুলা আছে, এখানে পি গুলা হচ্ছে কি এখানে পি গুলা আমাদের হচ্ছে কি, এইটা যেহেতু আমাদের এইভাবে আছে, তোমরা আমাকে বলো ভাইয়া, তোমরা জাস্ট বুদ্ধিমানের মতো হলে বলতে পারবা এই জিনিসটা, এইখানের মধ্যে কি আছে পি কয়টা আছে, পি হচ্ছে 4টা। আর কি আছে এইখানের মধ্যে দেখো তো, এইখানের মধ্যে নিচের অংশটা গুলা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, নিচের অংশগুলা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। আর এটা কি অবস্থায় থাকবে, জাস্ট আমরা এখানে জাস্ট কি করব, এখন আমরা হাতে হাতে নর্মালভাবে ক্যালকুলেশন করে এটা একটা প্রাথমিক স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবো। দেখো সেটা কিভাবে করি। ওকে, আর এইখান থেকে দেখো যে আমাদের কি আছে দেখো তো, এইখানের মধ্যে আমি জাস্ট একটু নর্মাল, জাস্ট এটা একটা নর্মাল ক্যালকুলেশনটা আমরা জাস্ট দেখো কি করব। নর্মাল যেহেতু ক্যালকুলেশন, সেটা কি উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে যে আলফা স্কোয়ার পি স্কোয়ার। আর এইখানে কি ছিল দেখো তো ভাইয়া, এই যে 2 আলফা ছিল, এটাকে আমি জাস্ট কি করছি একটা 2 কমন নিছিলাম, তার মানে 2 মাইনাস আলফা হোল স্কোয়ার থাকতেছে। আর এখানে থাকতেছে যে 1 মাইনাস আলফা 4 মাইনাস 2 আলফা ইন্টু 3 মাইনাস কি আছে বলো তো ভাইয়া, 3 মাইনাস 3 আলফা হোল কিউব। আর এখানে কি থাকতেছে 4 মাইনাস 2 আলফা হোল কিউব। আর ইন্টু কি থাকতেছে পি টু দি পাওয়ার 4। এই তো তো তুমি দেখো ভাইয়া, এই 4 মাইনাস 2 আলফা আর এখানে আছে 4 মাইনাস 2 আলফা, এখান থেকে তুমি কি করতে পারো, এটাকে একসাথে কি লিখতে পারো দেখো, আলফা স্কোয়ার পি স্কোয়ার বাই জাস্ট এগুলো হচ্ছে নর্মাল ক্যালকুলেশন, 2 মাইনাস আলফা হোল স্কোয়ার। আর এখান থেকে যেটা লিখতে পারো 4 মাইনাস 2 আলফা হোল টু দি পাওয়ার 4। আর উপরে থাকতেছে কি দেখো, উপরে তুমি যদি একটা 3 কমন নাও এই জায়গা থেকে, তাহলে 3 কমন নিলে সেই 3-র উপর কিউব আছে, মানে কত হবে 27। দেখো তখন কি হয়ে যাবে 1 মাইনাস আলফা, আর এখানে কি আছে 1 মাইনাস আলফা, তার মানে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। তাই কিনা? হ্যাঁ তাই কিনা? তাই। এবার দেখো ভাইয়া, এবার দেখো তোমার জন্য কি অনেকটা সহজ হয়ে গেছে, আর এখানে কি থাকতেছে, আর থাকতেছে একটা পি টু দি পাওয়ার 4। হয়তোবা একটু লেখা দেখতে অসুবিধা হইতে পারে। দেখো আমরা এখন একেবারে আলফা স্কোয়ার পি স্কোয়ার 2 মাইনাস আলফা হোল স্কোয়ার। আর এখান থেকে দেখো, এখান থেকে কি করতে পারি, এখান থেকে এইটা উপরে চলে যাবে, সেটা হবে কি 4 মাইনাস 2 আলফা হোল টু দি পাওয়ার 4 ইন্টু এখানে দেখো এটা কি হবে, এই পি টু দি পাওয়ার 4টা নিচে থাকবে। আর এখানে কি থাকবে, এখানে থাকতেছে যে 27 ইন্টু 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। তুমি আমাকে বলো ভাইয়া এক এক করে, এখন তুমি দেখো এই যে এখান থেকে একটা 2 কমন নিতে পারো, 2টা যদি কমন নাও তাহলে 2 টু দি পাওয়ার 4 হয়ে যায়। 2 টু দি পাওয়ার 4 কত বলো তো ভাইয়া, 16। কত বলো তো ভাইয়া 16। তার মানে এইখানে আমরা কি লিখতে পারবো, আলফা স্কোয়ার পি স্কোয়ার। এবার শেষ খেলা কাজ দেখো, 2 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু 16, 2 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4। আর এখানে থাকতেছে কি এইটা আর এইটা কাটাকাটি, তাহলে দুইটা থাকতেছে 2 মাইনাস আলফা হোল স্কোয়ার থাকতেছে। আর এইখানে কি থাকতেছে দেখো, এইখানে থাকতেছে 27, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার কত থাকতেছে 4 আর পি 4। দেখো এইটা আর এই পি 4 কাটাকাটি করলে শুধু থাকবে কি পি স্কোয়ার। জাস্ট এখন আর কোনো কাজ করার নাই, এখন জাস্ট এটাই বসাই দিব। কি আছে দেখো, আমাদের 16 বাই আলফা স্কোয়ার, আর কি আছে 2 মাইনাস আলফা হোল স্কোয়ার, আর থাকতেছে কি 27,
1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। যদি ক্যালকুলেশন ঠিক থাকে এটাই হলো আমাদের কি বলো তো ভাইয়া, এটাই হলো আমাদের রাশিমালা। জাস্ট ক্যালকুলেশন একটু বড় হিসাব নিকাশ আসছে, জাস্ট আমাদের নিয়মটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন আমাদের বইয়ের মধ্যে বা আমাদের ইয়ার মধ্যে আরও অনেক ধরনের রাশিমালা আমরা দেখতে পাই, অনেক ধরনের আমরা কি পাই, রাশিমালা দেখতে পাই। ওগুলার ক্ষেত্রেও কি সেম নিয়ম কিনা? হ্যাঁ ভাইয়া, ওগুলার ক্ষেত্রে আমাদের সবগুলার ক্ষেত্রে একই নিয়ম, একই নিয়মভাবে আমরা করব। এইভাবে আমাদের সবগুলা আমাদের বের করা যায়, তবে ম্যাক্সিমাম টাইমে আমাদের কি হয় এইভাবে। দেখো আরেকটা, দেখো আমরা যদি আরেকটা দেখি, এই যে এ এক্সকে বলে যে ভাঙ্গানোর জন্য, সেটা এ প্লাস আর প্লাস কি এক্স মাইনাস, এরকমভাবে ভাঙ্গানোর জন্য। এখন কিভাবে ভাঙ্গাবা? এইটার ক্ষেত্রে তুমি আমাকে বলো ভাইয়া, প্রাথমিক অবস্থায় কি থাকে, তারপর সাম্য অবস্থায় কি থাকে, একদম সেম নিয়মে আমরা কি করব, এটার ক্ষেত্রেও বের করতে পারবো। তার মানে এগুলো এখন আমরা কি করবো, এগুলো আমাদেরকে দিলেও আমরা এখন সব বের করতে পারবো। তো এটার ক্ষেত্রে কি হয় বলো তো ভাইয়া, প্রাথমিক অবস্থায় এটা যদি আমাদেরকে বলতো যে কেপি এর রাশিমালা বের করতে, তখন কি প্রাথমিক অবস্থা আমার হলো 1 পরিমাণ, আর এটা হলো কি 0 0 থাকবে উৎপাদে। তারপর আমাদের সাম্য অবস্থার ক্ষেত্রে কি হবে, সাম্য অবস্থার ক্ষেত্রে আমার হবে কি, যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় 1 মাইনাস আলফা আলফা আলফা, এদের যোগফল কি হবে 1 মাইনাস আলফা প্লাস আলফা। তাই কিনা? তাহলে এখান থেকে আসতেছে কি 1 প্লাস আলফা। তাহলে পি এ এক্সটার জন্য কি হবে বলো তো ভাইয়া, 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা ইন্টু কি হবে, পি হবে। আর পি এ প্লাসের জন্য কি হবে দেখো তো, এর জন্য কি হবে বলো তো ভাইয়া, এর জন্য আমাদের কি হবে দেখো, এর জন্য আমাদের হবে যে তোমার হলো যে কি হবে, আলফা আর 1 প্লাস আলফা ইন্টু পি হবে, তাই কিনা? আর পি বি এর জন্য কি, এক্স এর জন্য কি হবে দেখো তো, পি এক্স এর জন্য। তার মানে এগুলো তো আমাদের আসলে এখানে আর দেওয়ার দরকার নাই, তার মানে এগুলো নিয়ে আমাদের প্যারা খাওয়ার দরকার নাই। পি এক্স এর জায়গায় কি হবে বলো তো ভাইয়া, আলফা বাই 1 আলফা ইন্টু হবে পি। এই হলো আমাদের কি বলো তো ভাইয়া, আংশিক চাপের এইটা। এরপর আমাদের রাশিমালা যদি বলা হয়, রাশিমালা আমরা কিভাবে বের করবো দেখো, আমরা কিভাবে বের করবো, এখানে পি এ ইন্টু পি এক্স, আর এখানে কি হবে পি এক্স। তাহলে এখানে বসাই দাও, এখানে যা যা আছে এগুলো এক এক করে আমরা এখন বসাই দিব। এর জন্য কি আসছে দেখো তো, আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি, আবার ইন্টু দেখো এখানের মধ্যে কি আসছে, আলফা 1 প্লাস আলফা ইন্টু পি, আর এখানে আসছে নিচে কি, নিচে আসছে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। আশা করি বুঝতে পারছো, এবার বাকিটা তো আমরা করতেই পারবো, ঠিক আছে? তো এইভাবে আশা করি আমরা কেপি এর যত ধরনের কোশ্চেন আসবে, যেইভাবে আসবে, শুধু আলফার মান যদি বলা থাকে যে কোনো প্রশ্নে যে বিয়োজন ধ্রুবকের মান এত, মানে বিয়োজিত হয়েছে এত পরিমাণ, সেই ক্ষেত্রে আমরা কি করব, যেমন ধরো আমরা কোনো একটা প্রশ্ন দেখি যে এরকম কোনো প্রশ্ন দেওয়া আছে কিনা, যেমন ধরো এই প্রশ্নটা আমাদেরকে কি বলছে, 20% বিক্রিয়ক বিয়োজিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ধরনের ম্যাথগুলা কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়, তখন আমাদের কি করতে হবে, আমরা এখন চলো এটা দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবো, ঠিক আছে? আমরা আশা করি এটা দিয়ে দেখলে বুঝতে পারবো। এখন কথা হলো যে এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে তুমি যে কাজটা করবা কি, প্রথমে আমাদের কি করতে হবে বলো তো ভাইয়া, এখানে আমাদের কেপি এর রাশিমালাটা আমাদের বের করা লাগবে। চলো আমরা একটু করে ফেলি, ঠিক আছে? আমরা একটু করে ফেলি। এটা করলে আমাদের মোটামুটি কেপি রিলেটেড যাবতীয় সব শেষ। তারপর আমরা কেসিতে যাব, তারপর আমরা কিসে যাব, লাসাতিলিয়ান নীতিতে যাব, তাহলেই শেষ। ওকে, তাহলে চলো আমাদের এখন প্রশ্নটা কি বলছে যে গ নাম্বারটায়। তো আমার একই নিয়ম, জাস্ট দেখো ভাইয়া আমরা কি করব, আমরা আসলে এখান থেকে এ, তারপরে কি আছে বি, আর কি আছে জেড। এটার জন্য আমরা কি করলাম, প্রথমত এটা ছিল 1, তারপর হলো 0 0 প্রাথমিক অবস্থায়, সাম্য অবস্থায় এটা কি হবে, এটা হলো প্রাথমিক অবস্থায়, সাম্য অবস্থায় এটা কি হবে 1 মাইনাস আলফা, তারপরে এটা কি হবে বলো তো ভাইয়া, এখানে কি হবে আমাদের আলফা পরিমাণ, আর এটা হবে আলফা পরিমাণ। তাহলে মোট করলে কত হবে 1 মাইনাস আলফা প্লাস আলফা, তার মানে হলো 1 প্লাস আলফা। তাহলে আমরা কি করব, পি এটা বের করব, পি এটা কি হবে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। আর পি আমরা কি করব, বি এর মানটা বের করব, সেটা কি আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। আর আমরা কি কিসের মান বের করব, পি জেড এর মান বের করব, আলফা বাই 1 আলফা ইন্টু হলো পি। এই তো, এইটুকু যদি আমরা করতে পারি তাহলে দেখো আমাদের কি থাকতেছে, এইটুকু আমরা করলে আমাদের কেপি এর রাশিমালাটা কি দাঁড়াচ্ছে, দেখো আমাদের কেপি এর রাশিমালাটা দাঁড়াচ্ছে আলফা ইন্টু 1 প্লাস আলফা, এটা সবগুলা হলো স্কোয়ার, মানে 1 প্লাস আলফা স্কোয়ার ইন্টু পি স্কোয়ার। আর নিচে থাকতেছে কি 1 মাইনাস আলফা ইন্টু 1 আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। তুমি দেখো এইখান থেকে একটা পি, এখান থেকে একটা পি চলে যাচ্ছে, আর এখান থেকে একটা আলফা, এখান থেকে একটা থাকতেছে। তাহলে কি থাকতেছে আলটিমেটলি থাকতেছে আলফা স্কোয়ার বাই 1 প্লাস আলফা ইন্টু পি, আর নিচে থাকতেছে 1 মাইনাস আলফা। তাই কি না? তাই তো, তাই কি না?
হ্যাঁ, তাহলে এটা করলে দেখো কিভাবে থাকে, তার মানে এটা থাকলে আলফা স্কোয়ার আর এটা হয়ে যায় 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, মানে 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। তার মানে আমাদের রাশিমালাটা হয়ে গেছে এইটা। এটা কিসের রাশিমালা হলো? কেপি এর। তাহলে দেখো কেপি এর আবার মান দেওয়া আছে এখানে, দেখো কেপি এর মান 1 অ্যাটমসফিয়ার। এখন কেপি এর একক নিয়ে একটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই কেপি এর একক কি, একটু পরে বলতেছি। তার মানে কেপি এর মান দেওয়া আছে 1, তার মানে আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানের মধ্যে বিক্রিয়কে বিয়োজিত হয়েছে কত পরিমাণ? 20%। তার মানে আলফা ইকুয়াল টু দেওয়া আছে 20%, যেটাকে আমরা করলে আসবে 0.2। তার মানে আলফার মানটা বসাই দিলে এখান থেকে তুমি পি এর মানটা বের করতে পারবা না, যেটা জানতে চাইছে এটাই হলো আমাদের কোশ্চেন। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন ওই যে আমরা বললাম না, আমরা এখন কেপি এর ওই জায়গায় চলে যাই যেখানে আমাদের বেসিক ছিল। এখানের মধ্যে কেপি এর অনেক সময় আমরা কি প্রশ্ন আসে যে ধরো কেপি এর একক কি, কেপি এর এককটা মনে রাখবা যে আমাদের অ্যাটমসফিয়ার, কি অ্যাটমসফিয়ার n2 মাইনাস n1। এই n2 দ্বারা কি বোঝাচ্ছে? উৎপাদন আমাদের কি মোল সংখ্যা মাইনাস আমাদের কি বিক্রিয়কের মোল সংখ্যা। ধরো উৎপাদকের মোল সংখ্যা আছে যোগ করলে 3 পরিমাণ আর বিক্রিয়কের আছে 2 পরিমাণ, তাহলে অ্যাটমসফিয়ার কত হবে? পাওয়ার 1 থাকবে। এইভাবে আমরা এককগুলো বের করতে পারি। চলো আমরা যদি কেপি এর সব কিছু হয়ে থাকে তাহলে আমরা চলো এবার কেসিতে চলে যাই, ঠিক আছে। চল আমরা এবার কেসিতে চলে যাই। একই কনসেপ্ট, যেহেতু কেপি বুঝে গেছো তাহলে কেসি নিয়ে আর কোনো প্রবলেম নাই আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, একই প্রশ্ন নিয়ে শুরু করবো আমরা। A2 2m। আমি তোমাকে প্রথমে একটা কথা বলছিলাম যে কেপি এর সাথে তোমার হলো চাপের সম্পর্ক, আংশিক চাপের, আর কেসি এর সাথে কিসের সম্পর্ক? ঘনমাত্রার সম্পর্ক। তার মানে কি এখানে কেসি এর রাশিমালা যখন জানতে চাইবে তখন আমরা কি বসাই? এ বি হোল স্কোয়ার আর কি বসাই? A2 আর কি B2, এগুলো হলো ঘনমাত্রা বসাবো এগুলা, ঠিক আছে। এখন দেখো ভাইয়া ওই যে প্রাথমিক অবস্থায় কি হয়েছে, প্রাথমিক অবস্থা আমার কি ছিল বলো তো ভাইয়া? প্রাথমিক অবস্থা আমার ছিল কি 1 পরিমাণ আর এটা ছিল 0। আর সাম্য অবস্থা আমার কত ছিল? 1 মাইনাস আলফা, যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় সেই ক্ষেত্রে আর তোমার এখানে কি হবে? 1 মাইনাস আলফা আর এটা হবে 2 আলফা। এখন দেখো ভাইয়া এটাকে যখন আমরা ঘনমাত্রায় কনভার্ট করব তখন এটা কি হবে? 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফা, তুমি আমাকে বলো ভাইয়া ঘনমাত্রা মানে কি? সি ইকুয়াল টু আমরা এন ইকুয়াল টু কি বলো তো ভাইয়া? আমরা কি জানি? মোল সংখ্যা ইকুয়াল টু কি জানি বলো তো ভাইয়া? আমরা কিন্তু মোল সংখ্যা ইকুয়াল টু কি জানি? সি ইন্টু ভি। তার মানে কি সি ইকুয়াল টু কি জানি বলো তো ভাইয়া? এন বাই ভি। তার মানে এটা হলো কি? এটা হলো মোল সংখ্যা। তাহলে তাকে ভি দিয়ে ভাগ করলাম, কি দিয়ে? ভি দিয়ে ভাগ করবো। এই যে দেখো 1 মাইনাস আলফা ইন্টু ভি, আর এখানে কি হবে? 2 আলফা বাই ভি। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে সবগুলো আমরা কি দিয়ে? আয়তন ভি দিয়ে আমরা ভাগ করে দিব। ভি দিয়ে ভাগ করার পরে আমরা কি পেয়ে যাবো বলো তো ভাইয়া? এগুলোর ঘনমাত্রাটা পেয়ে যাব। ঘনমাত্রা যদি আমি এখানে পেয়ে যাই তাহলে তো আমাদের কাজ হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে বসাই দিব। আমরা এখানে বসাই দিলে যেটা থাকবে যে 2 আলফা বাই বি হোল স্কোয়ার, আর এখানে হবে কি 1 মাইনাস আলফা ভি 1 মাইনাস আলফা ভি। আশা করি এইটুকু বুঝতে পারছো। তার মানে কেসি এর রাশিমালা শুধুমাত্র আমরা ঘনমাত্রাটা বসাবো, তার জন্য এটার এককটা কি হয়? এটার এককটার জন্য আমরা কি করি? এখানের মধ্যে মোল পার লিটার এটার হলো n2 মাইনাস n1। তার মানে যেহেতু এটা ঘনমাত্রা সেহেতু আমরা কি করি? মোল পার লিটার n2 মাইনাস n1, যেহেতু ওটা আংশিক চাপ ছিল তার জন্য অ্যাটমসফিয়ার আমরা এই জিনিসটা করে থাকি, ঠিক আছে। আশা করি এইটুকু বুঝতে পারার কথা। এটা কি? এটা হলো কেসি এর রাশিমালা, ঠিক আছে। তো আমাদের আসলে ম্যাক্সিমাম টাইমে পরীক্ষার মধ্যে শুধুমাত্র কেপি এর রাশিমালা চায়, কেসি এর রাশিমালা একেবারে চায় না বললেই চলে। তবে আমাদের এখান থেকে আরেকটা জিনিস জানা লাগবে, সেটা কি? লেখো, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে একটা ম্যাথও আমরা দেখবো এখন, ঠিক আছে। কেপি কেসি এর সম্পর্ক, এদের আমরা সম্পর্ক দেখবো, ঠিক আছে। তো কেপি কেসি এর সম্পর্ক হলো যে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি। আমরা কি করবো বলো তো ভাইয়া? আর টি এই যে দেখো দিলেন। এটা কি? এটা হলো যে আমাদের কেপি কেসির একদম আদর্শ একটা সম্পর্ক। এই আদর্শ সম্পর্কটা নিয়ে আমরা বাকি সব কথাবার্তা বলবো। ওকে, তাহলে এখান থেকে বলো এখানের মধ্যে কি কি জিনিস আমার? এখানের মধ্যে কেপি বলতে গেলে তো আমরা তো জানি কেসি এর মান, ধরো আর এর মান আমাদের লাগবে, আর এর মান হলো 0.0821, এটা বসাবা। আর টি এর মান অবশ্যই ক্যালভিনে আমাদের বসানো লাগবে। আর ডেল এনটা কি বলো তো ভাইয়া? উৎপাদের মোল মাইনাস বিক্রিয়ক, ঠিক আছে। উৎপাদ মাইনাস বিক্রিয়ক, এইটুকু আমাদের জানা লাগবে। এখন এইটুকু দিয়ে আমাদের একটা কোশ্চেন আসছে, এই সিকিউতে আমরা এখন এটা সলভ করব। তাহলে আমরা এইটা সম্বন্ধে আমাদের একটা ভালো একটা সম্পর্ক আসবে, জানা হয়ে যাবে। এখন এখান থেকে অনেক সময়
তোমাদেরকে প্রশ্ন করা হয় যে তোমার হলো যে কেপি ইকুয়াল টু কেসি কখন হয়, এটা আমাদের ক্ষয়ের জন্য প্রশ্ন। তো এটা তোমরা আশা করি নিজেরাই বুঝতে পারতেছো, যখন এইখানের মধ্যে ডেলেনের মানটা কত হবে, 0 হয়ে যাবে। 0 হয়ে গেলেই তো এটার মানটা কত হবে, 1 হয়ে যাবে। তার মানে যখন আমার ওই যে a প্লাস বি a2 প্লাস b2 আর এটা 2ab হয়, তখন আমার কি হবে বলো তো ভাইয়া, এটা উৎপাদ 2 মোল আর এটাই 1 মোল আর 1 মোল, তার মানে -1 + 1, তার মানে মোল পরিমাণ 0, তার মানে তখন এদের কি ক্ষেত্রে কি হয় বলো তো ভাইয়া, কেপির মানটা কেসির সমান হয়ে থাকে। এই টাইপের প্রশ্নগুলো দিয়ে থাকে, ঠিক আছে। আর আরো অনেক সময় তাপমাত্রা নিয়ে কিছু প্রশ্ন হয়ে থাকে কেপি কেসি রিলেটেড, ওগুলা নিজেরা একটু পড়ে নিতে পারবা ব্যাখ্যা, কারণ হলো যে ওইটা নিয়ে বেশি প্যারা হওয়ার দরকার নেই। কিন্তু আমাদের যে সিকিউটা আমরা সলভ করার টার্গেট নিয়ে আগাচ্ছি সেটা কি, সেটা হলো যে এই যে দেখো কেপিআর রাশিমালা প্রতিবেদন করতে বলছে, এখান থেকে আসো, এইখানে আসো, কেপিআর রাশিমালা প্রতিবেদন করতে বলছে, আমরা কোশ্চেন খুঁজতেছি, এই যে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এই যে সাম্যধ্রুব কেপিআর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এইখানে আমাদের কিছু কার্যক্রম আছে, দেখো তাপমাত্রা অনেকগুলো জিনিস আমরা এখানে পেয়ে গেছি। ওকে, চলো আমরা এক এক করে এখান থেকে কি কি বের করি। এখানের মধ্যে দেখো তোমাকে কি কি দেওয়া আছে, তোমাকে 1 লিটার যেহেতু বলা আছে, তুমি এইটুকু বুঝতে হবে, লিটার যেহেতু বলা আছে তোমার এইটুকু বুঝতে হবে, সেটা কি, সেটা হলো কি, এটা আমাদের কেসিএর আমরা কি বের করতে পারবো বলো তো ভাইয়া, কেসিএর জিনিসপাতি বের করতে পারবো। তাহলে আমার বিক্রিয়াটা কি আছে, এক্স আর কি আছে বলো তো ভাইয়া, 2y আছে, খুব ভালো কথা, 2y আছে। এবং আমাকে এখানে x এর বিয়োজন মাত্রা দিয়ে আছে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় কি ছিল, এটা প্রাথমিক অবস্থা ছিল 1 আর এটা ছিল 0। সাম্য অবস্থায় এটা কি হয়েছে, 1 - আলফা আর এটা হয়ে যাবে কি 2 আলফা। খুব ভালো কথা। এখন দেখো ভাইয়া, কেসি এর ক্ষেত্রে আমরা কি জানি বলো তো ভাইয়া, ঘনমাত্রার ক্ষেত্রে আমরা কি জানি, ঘনমাত্রার ক্ষেত্রে জানি 1 - আলফা বাই বি আর হলো 2 আলফা বাই বি। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখানে আমার বি এর মানটাও দেওয়া আছে, তার মানে 1 - আলফার মানটা কত, বিয়োজন, এখান থেকে লিখে দিবা যে বিয়োজন মাত্রা হলো কত, 40%, মানে 0.4 মানে 1 - 0.4 আর বি এর মান 1 লিটার, আর এখানে 2 × 0.4 আর বি এর মান 1 লিটার। এটা কি, এটা হলো আমাদের ঘনমাত্রা, কার জন্য, এক্স এর জন্য। সেটা কত হয়েছে, এটা হইতেছে 0.6 আর এটা হইতেছে কত, 0.8। খুব ভালো কথা। এবার আসো ভাইয়া, আমার এখানে কেসি এর মানটা বের করতে হবে। কেসি এর ইয়াটা কি বলতো ভাইয়া, আমরা কি জানি, এই যে ওয়াই, এটা কি বলতো ভাইয়া, ওয়াই হোল স্কোয়ার আর কি হবে, এক্স এর মানটা আমরা বসাবো ঘনমাত্রা। তাহলে ওয়াই এর ঘনমাত্রা আসছে কত, 0.8 হোল স্কোয়ার আর এখানে আসছে কত, 0.6। তো এইটা বের করলে এটার মানটা কত আসে আমরা একটু দেখি, আমরা একটু এটার মানটা একটু বসাই দিই, তাহলে আমরা বুঝে যাব যে এটার মানটা কত আসতেছে, ঠিক আছে। এটার মানটা কত আসতেছে, এটার মানটা কত আসতেছে, ঠিক আছে। দেখি আমরা এটার মানটা কত আসতেছে, এটার মানটা আসতেছে যে এটা 0.8 × 0.6 করলে দেখো তো কত আসে। ওকে ওকে, দেখি আমরা একটু ক্যালকুলেটর দাও তো একটু। ওকে, এক ক্যালকুলেটর খুঁজতে খুঁজতে জীবন অর্ধেক শেষ হয়ে গেছে। তারপরে আমাদের এইটার মান পাইলাম আমরা 1.067, ঠিক আছে। ওকে, খুব ভালো কথা। তার মানে কেসি এর মান। এখন আমাকে বলো, আমার কিসের মান চাইছে, কেপি এর মান চাইছে। কেপি মানে কি, কেসি আর টি ডেলেন। তো এখানের মধ্যে ডেলেন তো তোমরা বুঝতেই পারতেছো, ডেলেনের মানটা কি হবে, 2 - 1, যেহেতু 2 মোল আর 1 মোল, তার মানে 1। তার মানে এখানের মধ্যে আমরা জাস্ট বসাই দিই, কেসি এর মান 1.067 ইন্টু আর এর মান 0.0821, টি এর মান 25 ডিগ্রি সেলসিয়াস, আমি বলছি ক্যালভিনে নিয়ে যেতে, তাহলে টি ইকুয়াল টু কত হবে, 273 প্লাস 25 মানে 298 বসাবা, ইন্টু 298, এইটুকু হলো আমার এখানে যা আসবে তাই হলো কেপি এর মান। তো কেপি এর মানটা আশা করি আমরা বুঝতে পারছি। তো এইভাবে আমরা যেই কোনো ধরনের প্রশ্ন আমরা আসলে এখন থেকে করতে পারবো, ঠিক আছে। আমরা আশা করি যেই কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা এখন থেকে সলভ করতে পারবো, ঠিক আছে। কেপি আর রাশিমালা প্রতিবেদন সেম জিনিস। এবার আসো ভাইয়া, আমাদের বলছিলাম যে আমরা বলছিলাম যে এখান থেকে 2 ধরনের প্রশ্ন হয়। একটা প্রশ্ন তোমরা একটু আগে দেখলা যে গতে ম্যাক্সিমাম হলো কেপি কেসিতে, তো লাস্ট আতিলিয়ে নিতেও গতে মাঝে মাঝে দিয়ে দেয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি যতগুলো সিকিউ দেখালাম তোমাদেরকে গতে দিছে। তার মানে আমরা এখন শিখবো লাস্ট আতিলিয়ার নীতিটা। ওকে, লাস্ট আতিলিয়ার নীতিটা খুবই সহজ একটা কনসেপ্ট, আমরা জাস্ট ঠান্ডা মাথায় একটু শেখার চেষ্টা করব, ঠিক আছে। চলো আমরা একটু শেখার চেষ্টা করি কিসে, লাস্ট আতিলিয়ার নীতিটা। ওকে, লাস্ট আতিলিয়ার নীতিতে আমরা কয়েকটা জিনিসের প্রভাব দেখব। আমাদের পরীক্ষার মধ্যে তাপমাত্রা, চাপ
এবং ঘনমাত্রা, এগুলোর আমরা প্রভাব দেখতে পাবো। ঠিক আছে, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। চলো আমরা একটা একটা করে ধাপে ধাপে শুরু করে দিই। তো তাপমাত্রার ক্ষেত্রে কি আসবে কথা বলো তো ভাইয়া। তাপমাত্রার ক্ষেত্রে ধরো আমি আমি একটা 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 ইকুয়েশন নিয়ে করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এই যে এইখানে আসো, এইখানে আসো, এই প্রশ্নটাই দেখো। এই প্রশ্নটা কি বলছে, এ প্লাস বি, একটু আমি দেখাই, আমি একটু এইখানে লিখি। এই যে দেখো, এ প্লাস বি সবগুলা গ্যাসীয় অবস্থায় আছে, আর এটা হলো জেড প্লাস তাপ, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। খুব ভালো কথা, ঠিক আছে, এরকম একটা অবস্থায় আছে। এখন তাপমাত্রার প্রভাব, এটা আসলে আমাদের এখানে দেখা লাগবে এটা কি বিক্রিয়া। এটা কি বিক্রিয়া দেখো তো, এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপন্ন হয়েছে যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া থাকে তাপ হারি বিক্রিয়া। কি বিক্রিয়া থাকে, তাপ হারি বিক্রিয়া। এখন দেখো ভাইয়া, তুমি যখন তাপমাত্রা বাড়াবা, এদিকে তো তাপ উৎপন্ন হচ্ছে, তাপমাত্রা তুমি যখন বাড়াবা তাহলে কি হবে বলো তো ভাইয়া, বিক্রিয়াটা এইদিকে যাবে, সামনের দিকে অগ্রসর হবে নাকি পিছন দিকে অগ্রসর হবে? অবশ্যই তুমি যখন তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে, আরো তাপ দিবে, ও কিন্তু তাপ অলরেডি উৎপাদন করে আছে। ও কিন্তু তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন কিন্তু ও কিন্তু এই দিকে মুভ করতে থাকবে, যেহেতু ওই দিকে উৎপন্ন হয়ে আছে। তার মানে ও কি করবে বলো তো ভাইয়া, ও হ্রাস পাবে। মানে কোন দিকে বলো তো ভাইয়া, ডান থেকে বামে অগ্রসর হবে। হ্রাস পাবে মানে কি হবে বলো তো ভাইয়া, হারটা কমে যাবে, মানে ডান থেকে বামে অগ্রসর হবে, ডান থেকে বামে অগ্রসর হবে। আর যদি ভাইয়া তুমি এখানের মধ্যে তাপমাত্রা কমাও, সেক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া, এটা ডান দিকে অগ্রসর হবে। ঠিক আছে, আর যদি ভাইয়া তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে লেখো, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে জাস্ট উল্টাটা, তুমি যখন তাপমাত্রা বাড়াবা, যেহেতু এখানের মধ্যে তাপ কম, তাপ কি হয়েছে, এটা গ্রহণ হয়ে গেছে, তার মানে ও তো তাপ চাইবে আরো, তার মানে এটা বাম থেকে ডানে অগ্রসর হবে। তাপ হারি বিক্রিয়ায় বাম থেকে ডানে অগ্রসর, বাম থেকে ডানে। আর যখন এটা এখানে তুমি হ্রাস করবা তখন তো ডান থেকে বামে আসবে। জাস্ট এগুলা আমরা এইভাবে নিজের ভাষায় লিখে দেওয়া লাগবে। ঠিক আছে, লা শাতিলিয়ার নীতিতে। এখন প্রশ্ন কি করে, প্রশ্ন করে যে বিক্রিয়াটায় অধিক উৎপাদ পাবো কখন। দেখো, অধিক উৎপাদ পাওয়ার জন্য আমরা কি করতে হবে, এই যে দেখো তাপমাত্রার ক্ষেত্রে কি কি করতে হবে, তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু, তার মানে অধিক উৎপাদ পাওয়ার জন্য আমাকে ডান থেকে বামের দিকে কি করতে হবে, পাঠানো লাগবে। চাপের ক্ষেত্রে কি হবে, চাপের ক্ষেত্রে মনে রাখবা যে এটা আসলে মূল সংখ্যার উপর ডিপেন্ড করে। কার উপরে, মূল সংখ্যার উপরে ডিপেন্ড করে। এখন মূল সংখ্যার উপরে ডিপেন্ড করে কেমন, ধরো ভাইয়া তোমার হলো যে এই বিক্রিয়াটা কি হয়েছে বলো তো ভাইয়া, এই বিক্রিয়াটা মূল সংখ্যা, এই যে আমাদের কি হয়েছে, উৎপাদ এবং বিক্রিয়ার সমান মূল সংখ্যা, উৎপাদ এবং বিক্রিয়কের সমান মূল সংখ্যা, তখন কিন্তু আমাদের কোনো চাপের প্রভাব থাকবে না। মানে ধরো এখানে 2 মোল আছে, এখানেও 2 মোল আছে, তার মানে এদের কোনো আর চাপের কোনো প্রভাব থাকবে না। কিন্তু যখনই আমরা দেখব যে তোমার কি হয়েছে বলো তো ভাইয়া, যে এইখানের মধ্যে কি হয়েছে, আমাদের একটা মূল সংখ্যার মধ্যে কিছুটা পার্থক্য আছে, তখনই আমরা কি পাবো, চাপের প্রভাবটা দেখতে পাবো। সেই চাপের প্রভাবটা কিভাবে দেখবো সেটা দেখো। ওকে, তার মানে এখন যদি ধরো মূল সংখ্যার মধ্যে পার্থক্য দেখা যায়, যে ধরো আমাদের কি হয়েছে, ধরো আমাদের এই যে এখানে যেমন ধরো বিক্রিয়কে আমাদের 2 মোল আছে, 2 মোল আছে। আরেকটা জিনিস মাথায় রাখবা কি, গ্যাসীয় অবস্থা না হলে আমরা কিন্তু কাউন্ট করব না, এটার চাপ শুধুমাত্র গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। এখন যদি এখানে যদি সলিড অবস্থা থাকতো তাহলে ওইটা কিন্তু আমরা কাউন্ট করতাম না, তখন 1-1 হয়ে যেত। যেহেতু এখানে দুইটাই গ্যাস আছে, তার মানে 2-1 হয়েছে, তার মানে আমাদের 2 মোল আছে কিসে, বিক্রিয়কে, আর উৎপাদে আছে কয় মোল দেখো, উৎপাদে আছে আমাদের 1 মোল। এখন দেখো ভাইয়া সবসময় মনে রাখবা যে চাপ কোন দিকে বলো তো ভাইয়া, চাপ অবশ্যই বেশি দিকে মানে কমের দিকে যাবে। তার মানে আমি যখন চাপ প্রয়োগ করব, চাপ বাড়াবো, যখন তোমার বেশির দিকে থাকবে, সেটা যদি বিক্রিয়কে থাকে তাহলে উৎপাদের দিকে অগ্রসর হবে, মানে ডান দিকে অগ্রসর হবে, চাপ বাড়ালে ডান দিকে অগ্রসর হবে। আর যদি এমন হইতো যে উৎপাদের মানটা বড়, মানে 2 বড় আর এটা 1 ছোট, তার মানে এটা বাম দিকে অগ্রসর হইতো, চাপ বাড়ালে বাম দিকে অগ্রসর হইতো। আশা করি বুঝতে পারবা যে তোমার কোন দিকে আসলে এটা তুমি বিক্রিয়ার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আর গণমাত্রার ক্ষেত্রে কি, গণমাত্রার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে তুমি জাস্ট বিক্রিয়কের পরিমাণ বাড়ালে, বিক্রিয়কের পরিমাণ যদি তুমি বাড়াও তাহলে গণমাত্রা বৃদ্ধি পাবে, গণমাত্রা বৃদ্ধি পাবে। আর বিক্রিয়কের মান যদি কমাও তাহলে গণমাত্রা হ্রাস পাবে। এই হলো আমাদের কনসেপ্ট। তো আমাদের সবসময় কি, আমরা যেহেতু এইভাবে আমরা ব্যাখ্যা করব, যেই দিকে আমাদের উৎপাদটা কি হয়েছে, লাভবান হচ্ছে, সেইভাবে আমরা লাভগুলা পাবো। মানে উৎপাদ যেইভাবে আমাদের কি বেশি পাওয়া যাচ্ছে, সেইভাবে তো আমরা লাভগুলা পাবো। এখন উৎপাদ কিভাবে বেশি পাওয়া যাচ্ছে, যেমন ধরো বিক্রিয়ক এখানে ছিল 2 মোল, উৎপাদ ছিল 1 মোল, তার মানে এই দিকে ডান দিকে অগ্রসর হচ্ছে, তার মানে উৎপাদ বাড়বে, তার মানে উৎপাদ আমাদের বাড়লে কি হয়েছে, আমরা তো লাভবান হবো, বিষয়টা হয়ে গেছে এমন। তো আশা করি যে লা শাতিলার নীতি থেকে তুমি নিজের মতো করে এই 3টা কনসেপ্ট ব্যাখ্যা করতে পারবা। এইবার আসো ভাইয়া, আমরা একটা কথা বলছিলাম
বলছিলাম যে এইখান থেকে এই প্রশ্নগুলাই হয়, তার মানে এখান থেকে তুমি চাইলে ইজিলি 10-এ 10 নিশ্চিন্তে কমন পেয়ে যাবা। কিন্তু এইখানের মধ্যে আমাদের পিএস থাকে, বাপার দ্রবণ থাকে আর বাপার কৌশল থাকে, এটাও খুব বেশি যে বড় এমন না ব্যাপারটা, ঠিক আছে? কিন্তু জাস্ট আমরা যদি শর্ট করে একটু পড়াই দিব তাহলে তোমরা আশা করি সব কিছু ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবা, ঠিক আছে? এই পিএস এর কনসেপ্টটা, বাপার দ্রবণ। তো আমি একটু সংক্ষেপে বলে দিই, নেক্সট পার্টে আমরা বাকি একটু নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এখানে আসি আমরা এক এক করে, আমরা আসি পিএইচ, ঠিক আছে? আমরা আসবো কিসে বলো তো ভাইয়া? পিএইচে। আমরা আসবো কিসে? পিএইচে। এই যে এখানে আসি, আমি একটু একটা স্লাইড নিই, ঠিক আছে? পিএইচ, পিএইচ মানে কি বলতো ভাইয়া? হাইড্রোজেন আয়নের লগারিদমের ঋণাত্মক লগারিদম, তাই না? ওকে, এখন আমরা দেখো ভাইয়া, এই পিএইচ এর ম্যাথগুলো আসে, তোমাকে ম্যাথ আসে, তোমার পিএইচ এর কি আসবে? ম্যাথ আসবে। এখন পিএইচ এর ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবা এখানের মধ্যে আমি একটা কোশ্চেন নিলে তোমরা ভালো মতো বুঝতে পারবা যে কি টাইপের পিএইচ এর ম্যাথ আসে। এই যে এই প্রশ্নটা দেখো, বলতেছে উদ্দীপকের প্রথম দ্রবণের পিএইচ এর মান গণনা করতে। এখন এই প্রথম দ্রবণে তোমার কে এর মান দেওয়া আছে, মানে বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে। কে টা কি? বিয়োজন ধ্রুবক। তার মানে আমার এখানে পিএইচ বের করার জন্য কি লাগবে বলতো ভাইয়া? পিএইচ বের করার জন্য আমাকে কি লাগবে? আমি একদম ছোট ছোট করে পিএইচ এর আগে একটু কনসেপ্টটা দিব, ওই কনসেপ্টগুলো দিলে তোমরা আশা করি বুঝতে পারবা। বাট এখানে একটু বলে দেই, তারপর আমরা কনসেপ্টে যাচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটু আগে বলে দেই, ঠিক আছে? এখানে আগে একটু বলে দেই। সেটা কি? সেটা হলো যে যেমন ধরো পিএইচ মানে কি? মাইনাস লগ হাইড্রোজেন আয়নের গণমাত্রা। খুব ভালো কথা। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি আমাকে বলো, এই যে প্রথম দ্রবণটা আছে, এখানে হাইড্রোজেন আয়নের কোনো কি নাই বলো তো? ঘনমাত্রা দেওয়া নেই, কিন্তু এখানের মধ্যে তোমার কিসের মান? কে এর মান দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে? 1.8 ইন্টু 10⁻⁻⁴, ঠিক আছে ভাইয়া? এখানে এইটুকুর মান দেওয়া আছে। এখন এরকম যখন থাকে তখন আমরা কিভাবে বের করি? জাস্ট তোমরা একটা জিনিস মাথায় নিবা, জাস্ট তোমরা কি করবা? একটা জিনিস মাথায় নিবা। সেটা কি? সেটা হলো যে এইভাবে দেখো, হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে একটা সূত্র আছে, আমরা জানি রুট ওভার কে ইন্টু জাস্ট কি ওইটার ঘনমাত্রা, সেটা কি? সি। এখন এই যে দেখো ভাইয়া, এই সূত্রটাতে তুমি যদি মান বসাই দাও তাহলে তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পেয়ে যাওয়া। এটা হয়েছে কি? এটা হয়েছে প্রথম পাত্রের ঘনমাত্রা, কিন্তু তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যখন পাবা, এটা কার আসলে? এইটা আমরা পাই কোথা থেকে জানো? আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র যখন পড়বো তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে ছোট ছোট জিনিস, জাস্ট আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এইভাবে প্রশ্ন আসবে ভাইয়া, ম্যাক্সিমাম প্রশ্ন এইভাবে আসবে। ম্যাক্সিমাম প্রশ্ন কিভাবে আসবে? এইভাবে আসবে। তার মানে কিভাবে আসবে জানো? কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এটা হলো কি? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এখান থেকে আলফা ইকুয়াল টু কি জানি? রুট ওভার কে বাই সি। এই আলফা মানে কি? আলফা মানে হলো যে বিয়োজন মাত্রা, আর কে এটা কি? বিয়োজন ধ্রুবক, আর সিটা কি? সিটা হলো ঘনমাত্রা। এরপরে দেখো, আর হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে আমরা আবার কি পাই? দেখো, হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে আমরা পাই আলফা ইন্টু সি। হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে কি পাই? আলফা ইন্টু সি। তো এইখান থেকে আলফার মানটা বের করে তারপর আলফা ইন্টু সি করা, এই দুইটাকে যদি একসাথে বানাই দিই তাহলে ডিরের সূত্র হয়ে যায় এরকম। হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে কি মনে রাখবা? রুট ওভার কে ইন্টু সি, জাস্ট এইটুকু। জাস্ট তোমার যদি এরকম দেখো যে ঘনমাত্রা দেওয়া আছে আর তোমার কি দেওয়া আছে? বিয়োজন ধ্রুবক কে এর মান দেওয়া আছে, তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা। এই সূত্রটা করে যে মানটা আসবে সেই মানটা তুমি জাস্ট বসাই দিবা, মাইনাস লগ এইটুকুর মান। আশা করি বুঝতে পারছো। এখন পিএস এর ক্ষেত্রে ছোট ছোট অনেক প্রশ্ন হয় ইয়ার জন্য, তোমার হলো যে কিসের জন্য? এমসিকিউর জন্য। এইগুলা কি হয় তোমরা এগুলো সবাই জানো যে কিসের জন্য। ধরো HCl এর ক্ষেত্রে পিএস এর মান ধরো ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, সেক্ষেত্রে কি হবে? মাইনাস লগ কয়টা হাইড্রোজেন বের হবে? একটা, তার মানে 0.1, এইটুকু করলে হয়। আবার দেখো H2SO4 এর জন্য কি হয়? সেটা ক্ষেত্রে মাইনাস লগ কি হবে বলো তো ভাইয়া? এটারও যদি 0.1 মোলার হয় তাহলে সেটা 2 হাইড্রোজেন বের হবে, তার মানে 2 ইন্টু 0.1 এইটুকু করলে হয়ে যায়। তার মানে এইভাবে আমরা যেই কোনো ধরনের পিএইচ এর মানগুলা কি করতে পারবো? বের করে ফেলতে পারবো। তো আশা করি যে এইভাবে আমরা কিন্তু পিএইচ এর জিনিসগুলো, এখন তুমি যদি বিশ্বাস না হয় তুমি এখন পরের প্রশ্নে আসো। দেখো তো পরের প্রশ্নে তোমাকে কি বলছে? আলফার মানটা বের করতে বলছে। দেখি তো আমরা এবার কিভাবে বের করি। তো আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে এখান থেকে হয় ঘনমাত্রা কি আসবে তোমার হলো যে এই যে পিএস এর মানটা না আসবে, না হলে তোমার কিসের মান আসবে? এই আলফার মানটা আসবে। এই আলফার মানটা কি? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে। কি দেখো তো ভাইয়া, প্রথম 1 নং পাত্রে বিয়োজনে, মানে 1 নং পাত্রে তোমার কি দেওয়া আছে? পিকে দেওয়া আছে। আচ্ছা বলো তো ভাইয়া, পিকে এর মান হয়েছে কত? 3.8। সবসময় মনে রাখবা যে, আর কে এর মানটা কি হবে বলো তো ভাইয়া? কে এর মানটা কি হবে? তুমি জাস্ট এইটার উপরে কি করবা? মাইনাস দিয়ে দিবা। এটার উপরে মাইনাস দিয়ে দিলে কিন্তু তোমার কি হয়ে যাবে বলো তো ভাইয়া? এই কে এর মানটা বের হয়ে যাবে, ঠিক আছে? সরি, এটা কেপি লিখছি কেন? কে এর মানটা তুমি কি হয়ে যাবে? বের হয়ে যাবে।
কোন বোর্ডে আসছে দেখো তো, এটা আসছে রাজশাহী বোর্ডে, ঠিক আছে। এইভাবে তোমরা বের করে নিতে পারবা। তো এইটার মান আসছে 1.5 ইন্টু কত আসছে দেখি তো, 1.5 ইন্টু 10⁻⁻4 আসছে। খুব ভালো কথা। এইবার দেখো ভাইয়া, এইবার দেখো তোমাকে কি জানতে চাচ্ছে, দেখো তো ভাইয়া, তোমাকে বিয়োজন মাত্রা জানতে চাচ্ছে। একটু আগে তোমাকে আমি এইখানে সূত্র লেখাইছিলাম, বিয়োজন মাত্রা মানে কি আলফা ইকুয়াল টু √/k / c। এটা কিসের সূত্র? এটা হলো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে। তাহলে আলফা ইকুয়াল টু কি পাবা? √/k / c। তো এখানে দেখো আলফা ইকুয়াল টু √/k / c। সি এর মানটা দেখো 0.1 মোলার দেওয়া আছে, 1.58 ইন্টু 10⁻⁻4, আর এখানে আছে 0.1। এটাকে করলে তোমার কে এর মান, আলফার মান যেটা আসবে সেটাই হলো কি আমাদের বিয়োজন মাত্রার মান। আশা করি বুঝতে পারছো। এবার আসো পরে সিগোতে দেখো, এখানে বলছে যে পিএইচ এর মান নির্ণয় করতে। এখানে দেখো কি কি দেওয়া আছে, এই পাত্রের দ্রবণে সবসময় ভাইয়া দেখো কি দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে দেখো তো, 1.88 ইন্টু 10⁻⁻5। এবার দেখো ভাইয়া প্রশ্ন কোথায় আসছে, কুমিল্লা বোর্ডে আসছে। দেখো ভাইয়া কুমিল্লা বোর্ডের যেহেতু প্রশ্ন, তার মানে কি হবে বলো তো ভাইয়া, আমাদেরকে একটু মাথা ঘামানো লাগবে, তাই কি না? এমন কি বিষয়টা? মোটেও এমন না বিষয়টা। জাস্ট আমাদের কি করতে হবে বলো তো ভাইয়া, এখানে কি দেওয়া আছে, ডব্লিউ এর মানটা দেওয়া আছে, দেখো ডব্লিউ এর মানটা দেওয়া আছে আর ভি এর মানটা দেওয়া আছে। তাহলে আমার কিসের মান লাগবে? ঘনমাত্রা লাগবে। তাহলে এস ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, ডাব্লিউ ইন্টু 1000 এম ইন্টু বি, ঠিক আছে। তার মানে এখানের মধ্যে CS3C=, এখানে 12, 12 3 15, 15 2 17, 10 27, আর এখানে কত হয়েছে 32, 32 কত হবে 39, 49, 59 আর 60। তার মানে কি বলতো ভাইয়া, ডব্লিউ এর মান পাইছো 2, 1000, এম এর মান হয়েছে 60 আর বি এর মান হয়েছে 100, তাই কিনা বলো তো ভাইয়া? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো, এটা ক্যালকুলেশন করলে দেখো তো কত আসে, এটা ক্যালকুলেশন করলে আসে 0.33 মোলার। এটা কার? এটা হলো ওই তোমার এই পাত্রের জন্য ঘনমাত্রা, কিন্তু আমার তো লাগবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তার মানে কি, সেটা কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটার জন্য কি করলাম বলতো, √/KA * c ডিরেক্ট সূত্রে বলছিলাম বসাই দিবে। কে এর মান কত, 1.88 ইন্টু 10⁻⁻5, আর সি এর মানটা কত দেখো, সি এর মানটা হয়েছে কত, সি এর মানটা হয়েছে তোমার হলো যে এখানে কত আছে, এই যে কোথায় গেল, এই যে 0.33। এটা করলে তো তোমার কাজ শেষ। তার মানে কি, পিএস ইকুয়াল টু হবে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। ওকে, এইটুকু আশা করে বুঝতে পারার কথা। তার মানে গ নাম্বার আমাদের পুরো কমপ্লিট। দেখো আজকে একদিনে শেষ করাই দিচ্ছি সব কিছু, দেখছো একদিনে তোমাদেরকে সব কিছু শেষ করে দিচ্ছি। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে আমাদের কি, সেটা হলো কি পিএইচ প্লাস পিওএইচ, এটার মান কত হয় বলো তো, 14 হয়। তো অনেক সময় আমাদেরকে কি করে, পিওএইচ মানে ধরো আমাকে এনএওএইচ এর ঘনমাত্রা দিয়ে বলতেছে যে এনএওএইচ এর ঘনমাত্রা 0.1 মোলার দিয়ে বলতেছে কি আমার পিএইচ এর মান বের করতে। বলো পারবা না বলো তো ভাইয়া? কিভাবে বের করবো বলো তো ভাইয়া? জাস্ট আমরা কি করব, আমরা আগে পিওএইচ এর মান বের করব, সেটা কত, মাইনাস লগ এই যে 0.1। এটা করলে যা আসবে সেটার মধ্যে আমরা পিএইচ প্লাস পিওএইচ বসাই দিয়ে আমরা কিসের মান বের করতে পারবো বলো তো ভাইয়া? আমরা এখান থেকে পিএইচ এর মানটা বের করতে পারো। এই টাইপের প্রশ্ন খুব কম হয়, এগুলো হলো এমসিকিউর প্রশ্ন। এইবার আসো ভাইয়া সেকেন্ড যে প্রশ্নটা সেটা হলো কি, সেটা হলো বাফার দ্রবণ, যেটা আমাদের সব সময় তোমরা হয়তোবা দেখতে পাও যে পরীক্ষায় আসছে, ঠিক আছে, বাফার দ্রবণ, ঠিক আছে। তার মানে ওখান থেকে আমরা কয়টা সূত্র শিখলাম দেখো তো ভাইয়া, ওখান থেকে আমরা কয়টা সূত্র শিখলাম, কে ইকুয়াল টু আমরা এর আগের এই স্লাইডটাতে দেখো, একটা স্লাইড দিয়ে আমি সবগুলো জিনিস তোমাকে বুঝাই দিছিলাম। এই স্লাইডটাতে দেখো একটা সূত্র হয়েছে কি, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, কে ইকুয়াল টু α²c, আর একটা সূত্র আমরা শিখছিলাম যে হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে আলফা ইন্টু সি। তো আমরা একসাথে দুইটা সূত্রকে মিলিয়ে আমরা কি লিখতে পারি, হাইড্রোজেন আয়ন সমান √/k * c। যখন আমাকে বিয়োজন মাত্রা বলবে আলফার মানটা বের করব, আর যখন আমাকে ঘনমাত্রা বলবে তখন √/k * c এইটুকু আমরা বের করব। আশা করি এইটুকু বুঝতে পারার কথা, ঠিক আছে। এইটুকু যদি বুঝতে পারো তাহলে চলো আর বেশিক্ষণ নিব না। বাফার দ্রবণটাকে, বাফার দ্রবণ হলো যে ধরো কোনো একটা দ্রবণের মধ্যে তুমি কি করলা, যে কিছু সামান্য পরিমাণ কি করলা, অ্যাসিড বা ক্ষার যুক্ত করলা, কিন্তু তখন ওই দ্রবণে কোনো ঘনমাত্রা পরিবর্তন হয় না। তো এই ধরনের দ্রবণকে আমাদের বাফার দ্রবণ বলে। তার মানে এমন কিছু একটা ঘটনা ঘটে বাফার দ্রবণের ক্ষেত্রে যেটা কি করে না বলতো ভাইয়া, ঘনমাত্রা কোনো চেঞ্জ করে না। তো এই কৌশলটাই আমাদের পরীক্ষা জানতে চায়, সব সময় জানতে চায়। তো আমি একটা প্রশ্ন নিয়ে ভালো মতো বুঝাই দিব তোমাদেরকে দুই টাইপের, তাহলে তোমার আর বাফার দ্রবণ নিয়ে কোনো প্রবলেম থাকবে না আশা করি, ঠিক আছে। চলো দেখি, ওকে চলো দেখি। তার মানে এখানে বাফার দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন হেসেলবাথের আমাদের দুটো ইকুয়েশন আছে, ঠিক আছে। একটু এই দুটো ইকুয়েশন আমরা একটু জেনে নেই, ঠিক আছে। হেসেলবাথের সমীকরণ, ঠিক আছে। এখন এখান থেকে কি হয়, ঠিক আছে, দেখো এখান থেকে কি হয়, এখান থেকে হয় কি, এই যে এখানে পিএসি ইকুয়াল টু কি হয় বলো তো, PKA প্লাস লবণ বাই অম্ল, ঠিক আছে, লবণ বাই অম্ল।
এটা হলো কি হ্যান্ডারসন ও হেজেলবাতের পিএস এর সমীকরণ। আর পিওএস এর সমীকরণ কি? পিকেবি প্লাস লগ তোমার কি হয় বলো তো ভাইয়া? লবণ। ওকে, ঠিক আছে। আর যদি এইভাবে না বের করতে চাও তাহলে তোমরা কি করতে পারবা? পিএস এর মানটা বের করে 14 মাইনাস পিএস করে দিলে তুমি এটা পেয়ে যাবা। এখন আমার যে প্রশ্নটা হয় কি, আমার এখান থেকে আমি বললাম না একটা সিকিউ নিয়ে আমি একটু বুঝাবো তোমাদেরকে, তাহলে আমার জন্য বুঝাতে তোমাদের জন্য কি হবে বলো তো? সুবিধা হবে, ঠিক আছে। প্রথমত এইখানের মধ্যে আগে একটু আসো। আচ্ছা, আগে একটু তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলি। বাপাত দ্রবণের ক্ষেত্রে দেখো, আমি ধরো একটা আমার কি নিলাম CH3COOH, ঠিক আছে। এটা হলো একেবারে আমাদের কি বলতো ভাইয়া, আমাদের একটা আমি আমি একটা এসিডিও একটা কিছু নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পরে দেখো কি কি হয়, এটাকে ভাঙলে কি কি হবে? CH3CO মাইনাস প্লাস H প্লাস, ঠিক আছে। এখন যখন আমরা কি করব, প্রশ্ন করা যে সামান্য এসিড যোগ করলে কি হবে, সামান্য ক্ষার যোগ করলে কি কি পরিবর্তন হবে। এখন সামান্য এসিড যখন এখানে যোগ করবা, দেখো CH3COO মাইনাস আছে, তো সামান্য এসিড যখন একটা যোগ করবা তখন এটা হয়ে যায় কি CH3COOH হয়ে যাবে। তখন এটা কি থাকে বলো তো ভাইয়া? এটা একেবারে একেবারে আমরা বলি না যে আমরা এই যে এইখানের মধ্যে তোমরা মানে তুমি নিজের ভাষার মধ্যে ভাষায় এই জিনিসটা লিখবা, কি লিখবা বলো তো ভাইয়া? এটা কি আসলে তীব্র কোনো অ্যাসিড হয়? একেবারে না, একেবারে এটা কি হয় বলো তো ভাইয়া? আমরা যে বলি না যে একেবারে ক্ষুদ্র তড়িৎ বিশ্লেষ্য এইভাবে বলি, তো এই জিনিসটা যখন এরকম হয় তখন এটার বিয়োজন মাত্রা খুবই কম থাকে। এটা কি হয় বলো তো ভাইয়া? এটার বিয়োজন মাত্রা খুবই কম থাকে। আর বিয়োজন মাত্রা যখন খুবই কম থাকে, এটা কোনো কি করে না, পিএস এর কোনো পরিবর্তন করতে পারে না। তার মানে তখন পিএস কিন্তু কি থাকে বলো তো ভাইয়া? মানে চেঞ্জ হয় না, পিএস এর মান চেঞ্জ হয় না। কিন্তু ভাইয়া যখন এখানে ক্ষার যোগ করবা, তুমি যখন এখানে ক্ষার যোগ করবা, এটা তো এসিড যোগ করার ঘটনা বললা, ঠিক আছে। যখন তুমি এখানে ক্ষার যোগ করবা তখন কি হবে? তুমি দেখো একটা হাইড্রোজেন প্লাস আসছে, তার সাথে কি করবা, ক্ষারের তোমার ওএস মাইনাস এসে কি করবে, পানি উৎপন্ন করবে। দেখো ভাইয়া এইখানে যখন তোমার হলো যে ওএস মাইনাস এসে পানি উৎপন্ন করবে, তার মানে কি কোনো ধরনের কিছু কি আমাদের কোনো কিছু পরিবর্তন হবে? আয়নের কোনো পরিবর্তন হবে না। যার ফলে কি হবে বলতো ভাইয়া? ক্ষার যোগ করলে আমাদের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এটা কি বলতো ভাইয়া? আমাদের তো আয়নের কোনো পরিবর্তন নেই, নিষ্ক্রিয় অবস্থা হয়ে গেছে। মানে আমরা জাস্ট এইভাবে নিজেদের মতো করে এইটা লিখে দিলে হয়ে যাবে। কিন্তু এখান থেকে প্রশ্ন করে কি পিএস এর মান বের করে এগুলো ব্যাখ্যা করতে। তার মানে আগে তোমাকে পিএস এর মানটা বের করতে বলে। এখন এখন এই পিএস এর মানটা কিভাবে বের করবা, এইটাই আগে দেখানো দরকার, ঠিক আছে। ওই যে হ্যান্ডারসন হেজেলবাতের ইকুয়েশন দিয়ে বের করতে হবে আমাদের, ঠিক আছে। তো আমার জন্য এইখানে দেখো এই যে আগে এইখানের মধ্যে প্রশ্নটা পড়ো। এখানের মধ্যে কি বলছে, আমি একটু এই প্রশ্নটা একটু ডাবল স্লাইডটা করে নিলাম, ঠিক আছে। এবার দেখো আমি এটা একটু মুছে দেই, তাহলে আমরা একটু করতে পারবো, কারণ এটা সেভ হয়ে আছে। তো এখানের মধ্যে ঘ নাম্বারটা কি বলতেছে দেখো, ঘ নাম্বারটা বলতেছে 1 নং এবং 2 নং পাত্রে মিশ্রিত দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ এর মান অপরিবর্তিত থাকে কিনা, মানে পিএইচ এর মানটা বের করা লাগবে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া তোমার এখানের মধ্যে এটা লবণটাওয়ার মানও দেওয়া আছে, এখানে তোমার কিসের মান, এই পিকে এর মানও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তার মানে আমরা এখন কি করব বলো তো ভাইয়া? আমরা এখন সুন্দর করে এখান থেকে কিসের মান, পিএস এর মানটা বের করে ফেলতে পারবো। এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, কেন জানো? কারণ আমার এই যে দেখো পিএস ইকুয়াল টু কি জানি বলো তো ভাইয়া? পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল, তাই কিনা বলতো ভাইয়া? এটাই তো আমরা সূত্র জানি। এটা যদি সূত্র জানি, আমরা কি জানি, অম্লের ঘনমাত্রাটা বের করবো আর লবণের ঘনমাত্রাটা বের করবো, তাহলেই কিন্তু আমাদের মোটামুটি আলটিমেটলি কাজ শেষ হয়ে যায়। তো এই যে অম্লের ঘনমাত্রাটা কিভাবে বের করবো, যেহেতু মিশ্রিত হয়েছে, তার মানে HCOOH, এটার ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? এখানে আয়তনটা কি আছে, S1V1 মানে 100 × 0.1, কিন্তু V2 এর মানটা কি হবে, এটা মিশ্রিত হওয়ার কারণে 150 মিলিলিটার হয়ে গেছে। তার মানে এটার মানটা কত হইতেছে দেখো তো, এটার মানটা আসতেছে তোমার 0.067 দেখো 0.067 মোলার। আর এখানের মধ্যে HCOON এটার মানটা কত আসতেছে দেখো, এটার মানটা আসতেছে তোমার হলো কি, তোমার হলো যে আসতেছে কত 50 গুণন 0.2 ডিভাইডেড বাই কত 150। তো এটার মান কত আসছে দেখো তো ভাইয়া, এটার মান আসছে কত, এটার মানও আসছে 0.067 মোলার। ওকে খুব ভালো কথা, ওকে খুব ভালো কথা। এবার জাস্ট আমরা বসাই দিব, এখানে পিকি এর মানটা আছে কত 3.8 প্লাস লগ লবণ বাই অম্ল সেটা কত 0.067, এটা করলে আমাদের পিএইচ এর মানটা কত আসতেছে দেখো তো, পিএইচ এর মানটা আসতেছে কত 3.8, ঠিক আছে।
তো 3.8 আসতেছে। এই হলো আমার কি বলতো ভাইয়া পিএইচ এর মান। এখন আমাকে বলা লাগবে যে যখন আমার কি হবে, সবগুলোর ক্ষেত্রে একই জিনিস লেখা, বুঝতে পারছো? সামান্য পরিমাণ যখন আমার এসিড এখানে যুক্ত করতে হবে তখন আমার কি হবে বলতো ভাইয়া? ওই যে আমরা দেখাইলাম যে তোমার হাইড্রোজেন প্লাসটা কি করবে, ওই মৃদু ইয়ার সাথে যুক্ত হয়ে যাবে, খুবই ক্ষুদ্র মানে খুবই সামান্য তড়িৎ বিশ্লেষণ হবে, যার কারণে বিয়োজন মাত্রা কম থাকবে। এটা কি থাকবে বলতো ভাইয়া? পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। আর যদি ক্ষার যুক্ত করো তখন কি বলবা বলতো ভাইয়া? যখন তুমি ক্ষার যুক্ত করবা তখন হবে যে হাইড্রোজেন আয়নের সাথে OH মাইনাস পানি উৎপন্ন করে ফেলবে। পিএইচ এর কোনো পরিবর্তন নাই, কারণ আয়নের কোনো এক্সচেঞ্জ হয় নাই। ওকে, এইটুকু জাস্ট তোমাকে লিখতে হবে। তার মানে আলটিমেটলি আমরা সবগুলো জিনিসই এইভাবে আমরা লিখতে পারবো। যদি ধরো এরকম প্রশ্ন করে যে এইখানে প্রশ্ন করলো কি প্রথম এবং দ্বিতীয় পাত্রে মিশ্রিত দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা, সামান্য ক্ষার যোগ করলে। এখানে আর অ্যাসিডের ব্যাখ্যা তোমাকে দেওয়া লাগবে না, এখানে তুমি কি করবা, সামান্য ক্ষারের ব্যাখ্যাটা দিয়ে দিলে হবে, সামান্য ক্ষারের ব্যাখ্যাটা তোমাকে দিয়ে দিলে হবে। আর এখান থেকে জাস্ট তোমাকে কি করতে হবে, যেহেতু মিশ্রিত করতে বলছে তার মানে তুমি বিক্রিয়াটা দেখাই দিবা, বিক্রিয়াটা দেখাই দিবা যে কত মোল বিয়োজিত হয়েছে আর কত মোল থাকতেছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারবা। তার মানে এইভাবে তুমি যখন কয়েকটা সিকিউ দেখবা তো আমার ধারণা তোমার আর এই চ্যাপ্টারে কিচ্ছু প্রবলেম থাকবে না। তারপরে যদি প্রবলেম থাকে কমেন্টে জানাবা, আমি দরকার হয়, যেহেতু এটা 2টা পার্ট হওয়ার কথা ছিল, আমি একটা পার্ট দেখার পরে মনে হয়েছে যে আরেকটা পার্টটুকু নিয়ে নিতে পারবো, সময় বেশিক্ষণ লাগবে না, তার জন্য আমি আরেকটা পার্ট কন্টিনিউ করছি। কিন্তু তারপরেও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় দরকার হয় আমি আরেকটা পার্ট নিয়ে আলাদা আরেকটা লেকচার নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা সেটা কমেন্ট করে জানাতে হবে, তোমাদের কমেন্টের উপরে আমি বাকি সব কিছু বলবো, ঠিক আছে? এই হলো ওভারঅল ঘটনা। তো আশা করি যে তোমরা এই চ্যাপ্টারের মধ্যে এই 2 ধরনের সিকিউ নিয়ে আর কখনো কোনো প্রবলেম থাকবে না। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। এই চ্যাপ্টারটা, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা ভালো মতো পড়লে তুমি 2টা সিকিউ, একটা পিএইচ আর একটা কি ওই যে বিয়োজন মাত্রা মাঝে মাঝে দিতে পারে, আর হলো যে এই যে হ্যান্ডারসন হ্যাসেলবাথের ইকুয়েশন থেকে পিএইচ এর মানটা বের করা, আর হচ্ছে অ্যাসিড ক্ষার যুক্ত করলে একদম টোটোস তো একই জিনিস, অ্যাসিড যুক্ত করলে এটা হবে, ক্ষার যুক্ত করলে এটা হবে। আর ওইখানের মধ্যে কি কি দেখাইলাম, লাশ আতিলের নীতি থেকে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, আর হলো যে তোমার হলো যে কেপি কেসের রাশিমালা নির্ণয়। আর কেপি কেসের একটা সম্পর্ক আছে, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT del n। এইটুকুই হলো আমার পুরা চ্যাপ্টার। বলো, আর কিচ্ছু বাকি নাই, ঠিক আছে? তো আমি লাস্টলি আরেকবার সামারি করতেছি তোমার জন্য একদম শেষভাবে। লাসাতিলের নিতে পড়লাম, কেপি কেসি পড়লাম, এখানের মধ্যে কেপি কেসির রাশিমেলাগুলো দেখলাম, কেপি কেসির সম্পর্ক দেখলাম, পিএইচ দেখলাম, বিয়োজন মাত্রা দেখলাম, এবং পিএস এর মধ্যে থেকে দেখলাম যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার জন্য কি করা হয়, √K × C এটা করে, এটুকু করলাম। বাফার দ্রবণ দেখলাম, বাফার কৌশলটাও ওই যে বাফার দ্রবণ এবং বাফার কৌশল কোথায়, ওই যে বাফার কৌশলটা লিখলাম, এসিড যোগ করলে কি হয়, ক্ষার যোগ করলে কি হয়। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করবো যে ইনশাল্লাহ যদি তুমি ভালো মতো এই ক্লাসটা বুঝতে পারো তোমার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।